হ্যালো সবাইকে। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? কেউ একজন একটু কনফার্ম করো যে আমার ভয়েস কি ক্লিয়ার কিনা। আচ্ছা, আমরা আজকে একাডেমিক লাইফ শুরু করতে পারি। আজকে একটি বিশেষ লাইফ হচ্ছে এবং আমাদের সবাই তোমরা জানো যে আগামী ১ ও ২ তারিখে ম্যাথ অলিম্পিয়াডের ন্যাশনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারিতে। তো তোমরা যারা আসবে সবাই নিশ্চয়ই শেষ মুহূর্তে অনেক প্রস্তুতি নিচ্ছ এবং তারই একটি ধারাবাহিকতায় আজকের একাডেমিক লাইফটি। তো তোমরা যারা ন্যাশনালে আছো ইতিমধ্যে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছো এবং তোমরা তোমাদের জন্য যে সকল ইনস্ট্রাকশন গুলো ছিল সেগুলো পেয়ে গিয়েছো। তো আমি তাও আরেকবার বলে দিচ্ছি যে ১ তারিখে তোমাদের সকাল ৮টার সময় উপস্থিত হতে হবে। এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং ৯টার সময় তোমাদের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে। ৯টা ৪৫-এ পরীক্ষাটি শুরু হবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের ২০২৩ সালের স্কুলের যে কোনো প্রবেশপত্র বা বেতনের রসিদ নিয়ে আসবে। আর তোমরা সবাই যেহেতু আঞ্চলিকে বিজয়ী হয়েছো, তোমাদের সবাইকে একটি রঙিন টি-শার্ট দেওয়া হয়েছে। তো তোমরা আশা করি সবাই ওই টি-শার্টটি পরে আসবে এবং তোমাদের অলরেডি যেহেতু একটা পরীক্ষা দিয়েছো তো নতুন করে বলার কিছু নেই। তবুও বলে দিচ্ছি যে কোনো ধরনের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস তোমরা কিন্তু ইউজ করতে পারবে না। আর সেদিন তোমার ২ দিন ব্যাপী শুধু পরীক্ষা নয় আরো অনেক অনেক প্রোগ্রাম আছে। সেখানে তোমরা অনেক মজার একটি এক্সপেরিয়েন্স পাবে। তো আশা করি তোমাদের সবার সাথে দেখা হবে এবং একটি সুন্দর সময় কাটানো হবে। আর যেহেতু ন্যাশনাল আসতেছে, একটি পরীক্ষা আছে তো সবার একটা প্রিপারেশন এর ব্যাপার থাকে এবং সেটার জন্য আজকের লাইভটি। আজকে তোমাদের স্পেশালি প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এই লাইভটি করা হচ্ছে। আমাদের সাথে আছে ফারহান ভাই। উনি তোমাদের আজকে জ্যামিতির উপরে একটি লাইভ ক্লাস নেবে। তো ফারহান ভাইয়া আছেন? হ্যাঁ, আছি। হ্যাঁ, সাদিয়া, কি অবস্থা? কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইয়া আপনার ক্যামেরাটা অন করলে ভালো হতো। আচ্ছা, তোমরা অলরেডি অনেকেই হয়তো ফারহান ভাইকে দেখেছো, ফারহান ভাইয়ের ক্লাস পেয়েছো। আর ফারহান ভাই আমাদের ম্যাথ অলিম্পিয়াডের সাথে অনেক বছর ধরে আছে। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে এবং যেহেতু জ্যামিতি পার্ট নিয়ে সবাই একটু ভয়ে থাকে, তো ভাইয়ের ক্লাস করার পর আশা করি তোমরা সবাই অনেক হেল্প পাবে। তো আমি এখন বেশি কথা না বলে ফারহান ভাইয়ের কাছে ছেড়ে দিচ্ছি। ভাইয়া আজকে তোমাদের ক্লাসটি নিবে এবং আশা করি তোমরা অনেক অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। স্ক্রিনটা স্ক্রিনটা ফুল স্ক্রিন করে দিস তো। ওকে, ঠিক আছে। আমরা আজকে ক্লাসটা শুরু করব। আমরা আজকে জিওমেট্রির কিছু প্রবলেম সলভ করব, কিছু থিওরেমস নিয়ে আলোচনা করব। সেই যে প্রবলেমগুলো সলভ করব মেইনলি সেগুলোর রিলেটেড যে থিওরেমগুলো আমাদের জানা দরকার সেগুলো নিয়ে আমরা অল্প করে আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা সার্কেল নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব। সার্কেলের বেসিক জিনিসগুলো তোমরা সবাই জানো। প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরির জন্য আজকে আমাদের লাইফটা আজকে মেইনলি প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরি যারা আছে তাদেরকে ফোকাস করে করা। তো তোমরা যতটুকু জানার কথা তার মধ্যে একদম বেসিক যে জিনিসগুলো আছে তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এরিয়া এবং সার্কামফারেন্স, তাই না? এরিয়া বা ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এটা তোমরা সবাই জানো। আর পাই জিনিসটা কি সেটা একটু তোমাদের থেকে একটু শুনতে চাই। পাই, বৃত্তের মধ্যে পাই এই জিনিসটা কোত্থেকে আসলো বা পাইকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি? আমি তোমাদের একটু কমেন্ট গুলো দেখতে চাচ্ছি। তো পাই জিনিসটা কি সেটা তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো। আমি আবার বলছি, বৃত্তের ক্ষেত্রফল যে পাই আর স্কয়ার, এইটা পাই আর স্কয়ার কিভাবে হয় সেটাও আমরা কোনো এক সময় জানবো। সেটারও খুব মজার একটা প্রমাণ আছে, তোমরা এটা অনেকেই জানো। তো আজকে আমরা সেদিকে যাব না, আমরা জাস্ট পাই জিনিসটা কি সেটা একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি।
আশা করি তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিবাই আমাদেরকে। এখনো খুব সম্ভবত বেশি মানুষ জয়েন করো নাই, আমি আর একটু সময় নিচ্ছি। তোমরা বলবে যে বৃত্তের ক্ষেত্রফলে যে আমরা পাই আর স্কয়ার জিনিসটা দেখি, সেই পাই জিনিসটা কি। আচ্ছা, আমরা অলরেডি কিছু অ্যান্সার পেয়ে গেছি। তার মধ্যে একটা পেয়েছি হচ্ছে 22/7। এই জিনিসটা কিন্তু ভুল, ঠিক আছে। পায়ের অ্যাপ্রক্সিমেট মান হিসেবে 22/7 এই জিনিসটা আমরা মাঝে মাঝে ইউজ করি, কিন্তু এটা কিন্তু পায়ের অরিজিনাল ভ্যালু না। এখানে দশমিকের পরে মাত্র 1 বা 2 ঘর পর্যন্ত সম্ভবত এটা ঠিক ভ্যালু দেয়, পরের ভ্যালুগুলো ভুল। আর বাকি আরো অনেকে অ্যান্সার দিয়েছো। আমি পায়ের মানটা আসলে জানতে চাইনি, আসলে পাই কিভাবে আসে সেটা। তো অনেকে অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। পাই হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। খুবই সহজ একটা জিনিস, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। তো পরিধি কি? পরিধি হচ্ছে চারপাশে আমরা যদি একটা বৃত্ত আঁকি, বৃত্তের যে পরিসীমা বা যে বাউন্ডারিটা আছে, সেই বাউন্ডারির যে লেন্থ বা দৈর্ঘ্য সেটা হচ্ছে পরিধি। আর সেটাকে যদি আমরা ডায়ামিটার বা ব্যাস দিয়ে ভাগ করি, ডায়ামিটার কি জিনিস? ডায়ামিটার হচ্ছে বৃত্তের এক প্রান্ত থেকে শুরু করে কেন্দ্র দিয়ে যদি আমরা অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাই, তাহলে যেই লেন্থটা পাচ্ছি সেটা হচ্ছে ডায়ামিটার। তো আমরা সার্কামফারেন্স বাই ডায়ামিটার এই রেশিওটা যদি নেই, তাহলে সেটা হচ্ছে পাই। এবার আমরা যদি একটু ক্রস মাল্টিপ্লাই করি এখানে, তাহলে দেখতে পাবো c = পাই টাইমস ডি। আর আমরা জানি ডি বা ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের ডাবল, রেডিয়াসের ডাবল। তো আমরা ডি এর পরিবর্তে 2r লিখতে পারি, ঠিক আছে, 2r। তো এটাকেই আমরা সাজিয়ে গুছিয়ে লিখতে পারি 2πr। তাহলে বৃত্তের পরিধি সার্কামফারেন্স = 2πr। এই দুইটা জিনিস একেবারেই বেসিক জিনিস, তোমরা সবাই জানো। তো এরপর আমরা আর দুই একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আর্ক লেংথ। তো আর্ক লেংথ জিনিসটা কি? আর্ক হচ্ছে বৃত্তের, আমরা একটা বৃত্ত এঁকে নিই, এটা যদি একটা বৃত্ত হয়, সেই বৃত্তের যে কোনো একটা অংশ, বৃত্তের একটা অংশকে যদি আমরা কেটে নিই বা একটা অংশকে যদি মার্ক করি, তো এইটা আমি দুটো এন্ড পয়েন্টের নাম দিলাম এ বি। তো এই যে এ বির মধ্যবর্তী যে বক্র অংশটুকু আছে, এটা হচ্ছে একটা আর্ক। আর এই আর্ক লেংথ যেটা, সেটা বের করার একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা আমরা একটু দেখি যে কিভাবে আমরা একটা আর্ক লেংথ পেতে পারি, একটা আর্কের লেংথটা আমরা বের করতে পারি। আচ্ছা, একটু তোমরা চিন্তা করে বলো তো, এই একটা আর্ক, বৃত্তের একটা আর্কের বাংলা হচ্ছে বৃত্তচাপ। ওকে, বৃত্তচাপ। আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে চাই। আচ্ছা, একটা বৃত্তের যে কোনো একটা পোর্শন আমি যদি কেটে নিই, সেটা একটা বৃত্তচাপ হচ্ছে। তো সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটা কিসের উপর নির্ভর করে? একটু চিন্তা করে বলো তো, একটা বৃত্তচাপ, আমি যদি একটা বড় বৃত্ত নেই, সেই বড় বৃত্তের বৃত্তচাপ, আমি যে এখানেই ধরলাম এইটা একই কেন্দ্র বিশিষ্ট, আমি দুইটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। তো আমি এই যে কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দুইটা রেখা টেনে দিলাম। যেটা বড় বৃত্ত, সেটার যে দুই প্রান্ত বিন্দু, সেটার নাম দিলাম হচ্ছে এ প্রাইম বি প্রাইম। আর ছোট বৃত্তের যে দুইটা প্রান্ত বিন্দু, সেটা তো আগে এঁকেছিলাম এ বি। আচ্ছা, এখন এই যে দুটো বৃত্তচাপ নিচ্ছি আমরা, এ বি আর এ প্রাইম বি প্রাইম, এই দুইটা বৃত্তচাপের দৈর্ঘ্য তো সমান না, দৈর্ঘ্য ভিন্ন। তাহলে কিসের উপর নির্ভর করছে? বৃত্তচাপের দৈর্ঘ্যটা কিসের উপর নির্ভর করছে? তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো। বৃত্তচাপের দৈর্ঘ্য কিসের উপর নির্ভর করছে? একজন বলেছো পরিধি থেকে মাইনাস করে। পরিধি থেকে মাইনাস করে কি মাইনাস করব আমরা? পরিধি থেকে যে জিনিসটা মাইনাস করব, সেটাও কিন্তু আরেকটা বৃত্তচাপ। তো বৃত্তচাপ থেকে আরেকটা বৃত্তচাপ যদি মাইনাস করতে হয়, সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটাও আমার জানতে হবে। তো আমি মূলত জানতে চাচ্ছি বৃত্তচাপের দৈর্ঘ্য তো আমরা বের করবো, সমস্যা নেই। তো বৃত্তচাপের দৈর্ঘ্যটা কিসের উপর নির্ভর করছে? আমি একটা বড় বৃত্ত নিলে সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটাও বেশি হয়ে যাচ্ছে। আবার যদি একটা ছোট বৃত্ত নিই, সেই ক্ষেত্রে বৃত্তচাপের দৈর্ঘ্যটাও ছোট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বৃত্তের আকার, অর্থাৎ বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধের উপর নির্ভর করছে। তো একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের উপর নির্ভর করছে। আরো একটা জিনিস হতে পারে, দেখো আমি একই বৃত্তের মধ্যে, আমি বড় বৃত্তটা আপাতত একটু মুছে দিই, আমরা একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য, বৃত্তের যে ব্যাসার্ধ, সেটার উপর নির্ভর করে। আরেকটা জিনিস, ধরো এই যে আমি এ বি যে বৃত্তচাপ নিচ্ছি, আমি যদি একই বৃত্তের মধ্যে আরো একটু বড় অংশ নিই, সেটার দৈর্ঘ্য কিন্তু আরো বড় হচ্ছে। তাহলে এই দৈর্ঘ্যটা কিসের উপর নির্ভর করছে?
অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো ব্যাসার্ধ এবং কোণ। আমরা আগে দেখতে পেয়েছি যে বৃত্তচাপটা বৃত্তের ব্যাসার্ধের উপর নির্ভর করছে। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমি যদি এই যে এ বি এই বৃত্তচাপটা নিতে চাই আর আরেকটা বৃত্তচাপ নিতে চাই এসি, দুটো বৃত্তচাপ নিচ্ছি। তো এবি আর এসি এই দুইটার দৈর্ঘ্য তো পার্থক্য আছে, তাই না? এবির চেয়ে এসির দৈর্ঘ্য বেশি। তো এই যে এসির দৈর্ঘ্যটা এটা কিসের উপর নির্ভর করছে? এটা তো আর রেডিয়াসের উপর নির্ভর করছে না, কারণ যেহেতু এটা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের দুইটাই বৃত্তচাপ, তো এটা অন্য কিছু একটার উপর নির্ভর করছে, সেটা হচ্ছে কোণ। ভেরি গুড, তোমরা অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। তো এই যে কোণটা, এই কোণটাকে যদি আমরা থিটা দিয়ে ডিনোট করি, তাহলে হচ্ছে আমরা এখন বলতে পারছি একটা বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে। একটা হচ্ছে রেডিয়াস বা আর, আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বা থিটা। থিটাকে আমরা থিটা বা অন্য কিছু দিয়ে নাম দিতে পারি। তো থিটা যেহেতু থাম্ব রুল হিসেবে আমরা থিটা ইউজ করি, থিটা বলতে পারি। তো তাহলে এখন আমরা একটু ফর্মুলাইজ করার চেষ্টা করি যে বৃত্তের পরিধির একটা অংশ বৃত্তচাপ, সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটা কিভাবে পাওয়া যায়। আমরা জিনিসটাকে একটু এইভাবে চিন্তা করি। দেখো, পুরো যে বৃত্ত মানে পুরো বৃত্তচাপ মানে একটা বৃত্তচাপ সবচেয়ে বড় কি হতে পারে? পুরো বৃত্তের পরিধি হতে পারে, তাই না? তো পুরো পরিধি বৃত্তের কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করে? আমরা জানি বৃত্তের কেন্দ্রে হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমি জিনিসটাকে যদি এইভাবে লিখি যে পুরো পরিধি অর্থাৎ 2 পাই আর, ঠিক আছে, 2 পাই আর লেন্থ বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? বা এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি যে 360 ডিগ্রি কোণ যে উৎপন্ন করে সেটা হচ্ছে 2 পাই আর দৈর্ঘ্য। আবার বলি, 2 পাই আর দৈর্ঘ্য বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমি এটাকে ঘুরিয়ে যদি লিখি, 360 ডিগ্রি কোণ কতটুকু রেখার কারণে উৎপন্ন হয়? 2 পাই আর এতটুকু রেখার জন্য বা এতটুকু দৈর্ঘ্যের জন্য। তো এখান থেকে আমি বলতে পারি 1 ডিগ্রি কোণ, 1 ডিগ্রি কোণের জন্য সেটা হবে 2 পাই আর বাই 360। আমরা আসলে ঐকিক নিয়ম করছি, একদম ঐকিক নিয়মে যা আছে ঠিক সেভাবেই করছি। 360 ডিগ্রি কোণের জন্য আমার রেখাটা পাচ্ছি আমরা 2 পাই আর, 1 ডিগ্রির জন্য কতটুকু পাচ্ছি, আর থিটা ডিগ্রির জন্য কতটুকু পাচ্ছি। তো থিটা ডিগ্রির জন্য হবে এটা, আমরা যদি একটু সাজিয়ে লিখি এরকম পেতে পারি আমরা থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। তো এটাই হচ্ছে আমার একটা বৃত্তচাপের দৈর্ঘ্যের ফর্মুলা, ঠিক আছে? আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যকে সাধারণত এস দিয়ে প্রকাশ করি। এস ইকুয়ালস টু কি পাচ্ছি? থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। তো এখানে দুইটা আননোন ভ্যালু আছে, দেখো থিটা আর হচ্ছে আর। আমরা থিটার কোণের মান আর আর রেডিয়াসের মান যদি বসিয়ে দিই তাহলে কিন্তু পেয়ে যাব এই বৃত্তচাপের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে তোমরা একটু চট করে আমি একটা ছোট্ট একটা প্রবলেম দিই, তোমরা এটা সলভ করে ফেলো দেখি। এই যে বৃত্তটা আছে, এই বৃত্তেরই কোণ দেওয়া আছে, ধরো থিটা ডিগ্রি দেওয়া আছে 20 ডিগ্রি, আর এই যে এও বা বিও যে রেডিয়াস আছে, সেই রেডিয়াস দেওয়া আছে, ধরো রেডিয়াসও দিলাম 20। ওকে, থিটাটা 30 দিই, থিটা হচ্ছে 30 ডিগ্রি আর রেডিয়াস দেওয়া আছে 20 ডিগ্রি 20। সো এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আবার বলছি, আমরা একটা বৃত্তচাপ নিয়েছি এবি, যে বৃত্তচাপ নিয়েছি সেই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 20, আর বৃত্তচাপটা কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে সেই বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে? এই ফর্মুলা ইউজ করে আমরা খুব সহজে এটা পেয়ে যেতে পারি। এটা যতটুকু কাটাকাটি করে আমরা লোয়েস্ট ফরম্যাটে প্রকাশ করতে পারি সেভাবেই লিখবো। এটাকে পয়েন্টে নেওয়ার দরকার নেই, ডেসিমাল পয়েন্টে নেওয়ার কোনো দরকার নেই। এবং তোমরা অনেকে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতেছো সম্ভবত অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে। ক্যালকুলেটর ইউজ করার দরকার নেই এবং অ্যাপ্রক্সিমেট করার দরকার নেই। জাস্ট a বাই b বা 2 পাই বাই 3 এরকম যা আসে সেভাবেই এক্সপ্রেস করতে পারো। এবং আমরা বিডিএমওতে তোমরা জানো যে অ্যান্সার গুলো এই ধরনেরই আসে, যে a পাই বাই b অথবা রুট a বাই b এরকম টাইপের অ্যান্সার আসে। তো তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো।
আচ্ছা, আমরা তাহলে একটু ভ্যালু বসিয়ে দেখি কি আসে। থিটা এখানে আমরা দিয়েছে হচ্ছে 30 আর নিচে আছে 360 টাইমস 2 পাই আর, আর এর ভ্যালু হচ্ছে 20। ওকে, সো আমরা 30 আর 360 কাটাকাটি করতে পারি, 12 আসে, 12, দেন হচ্ছে 2 আর 12 কাটাকাটি করতে পারি, 6 হচ্ছে, 6 আর 10 20 কাটাকাটি করতে পারি, সেক্ষেত্রে উপরে থাকবে 10, নিচে থাকবে 3। সো ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে 10 পাই বাই 3। 10 পাই বাই 3 অনেকে অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। আমরা এভাবেই অ্যান্সারটা সবসময় এক্সপ্রেস করব, যেহেতু তোমরা কখনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, এটা সবাই জানো, ভিডিওর মধ্যে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি না। সো অ্যান্সারটা এইরকম লোয়েস্ট যে ফরম্যাট আসবে সেভাবেই আমরা প্রকাশ করব। ওকে, ঠিক আছে, আমরা আর্ক লেন্থটা পেয়ে গেছি। সেম ভাবে আমরা আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে সেক্টরের এরিয়া। সেক্টর কি জিনিস? আমরা আর্ক যদি বুঝে থাকি তাহলে সেক্টর বোঝাটাও খুবই ইজি হবে আমাদের জন্য। সেক্টর হচ্ছে, যেমন আমরা একটা আর্ক নিলাম, ওকে, আমরা যে আর্কটা নিয়েছি সেই আর্কের সাথে দুই প্রান্তে দুটো ব্যাসার্ধ আছে, তাই না? তো এই দুটো ব্যাসার্ধ অর্থাৎ ও এ এবং ও বি, এই দুটো ব্যাসার্ধ এবং এবি আর্ক, এবি বৃত্তচাপ মিলে যে আবদ্ধ ক্ষেত্রটি তৈরি করছে সেটাকে আমরা একটা সেক্টর বলতে পারি, যেটাকে বাংলায় আমরা বৃত্তকলা বলি। তো সেই বৃত্তকলার ক্ষেত্রফল সেটাও কিন্তু আসলে একদম আমরা যেভাবে আর্কের লেন্থ বের করেছি ঠিক সেভাবে আমরা সেক্টরের এরিয়া বের করতে পারি, কারণ এখানেও হুবহু সেম জিনিসই, আমাদের বৃত্তকলার ক্ষেত্রফলটা দুইটা জিনিসের উপরেই নির্ভর করে, বৃত্তের ব্যাসার্ধের উপর এবং পাশাপাশি বৃত্তের ওই আর্কটা যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করছে সেটার উপরে। এবং তোমরা যদি সেম ভাবে আমরা এখানে যেভাবে 360 থেকে শুরু করে ফাইনালি আর্ক লেন্থটা পেয়েছি ঠিক সেভাবে যদি তোমরা এটাকে চিন্তা করো তাহলে দেখবা জাস্ট 2 পাই আর এর জায়গায় কি হয়ে যাবে, পাই আর স্কয়ার হয়ে যাবে। আমরা যখন এরিয়া চিন্তা করব এভাবে চিন্তা করতে পারি, 360 ডিগ্রি, একটা বৃত্তের কেন্দ্রে টোটাল 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি কোণ, এই 360 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে কতটুকু ক্ষেত্রফলের কারণে, পাই আর স্কয়ার ক্ষেত্রফলের কারণে। সো 1 ডিগ্রির ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি, এন্ড থিটা ডিগ্রির ক্ষেত্রে থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। তো আমরা যদি সেক্টরের এরিয়া লিখতে চাই, এরিয়া অফ এ সেক্টর বা বৃত্তকলার ক্ষেত্রফল, এটা দাঁড়াচ্ছে সেম ওটার মতো থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। ঠিক আছে, ওকে, সো তোমরা সেম ভ্যালুর জন্য ক্ষেত্রফলটাও বের করে ফেলো দেখি। আমরা একটু আগে যে ভ্যালু দুইটা দিয়েছি, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি এন্ড রেডিয়াস ইকুয়ালস টু 20, সেটার জন্য এই যে বৃত্তকলাটা উৎপন্ন হচ্ছে সেই বৃত্তকলা বা সেক্টরের এরিয়া কত হবে সেম ভাবে তোমরা বের করে ফেলো। আচ্ছা, সেক্টরের এরিয়াটা মনে হয় বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি সেক্টর জিনিসটা কি সেটা আর একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি। আগের মতোই আমরা বৃত্তের উপর দুটো বিন্দু নিব, ধরলাম এ এবং বি, বৃত্তের কেন্দ্র ধরলাম হচ্ছে ও, ও থেকে এ কানেক্ট করে দেব, ও থেকে বি কানেক্ট করে দেব। তো এখানে ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ, ও বি হচ্ছে আরেকটা ব্যাসার্ধ, আর এ বি হচ্ছে একটা বৃত্তচাপ। এই তিনটা রেখা, দুইটা সরল রেখা আর একটা বক্ররেখা মিলে যে এনক্লোজড এরিয়া বা যে আবদ্ধ ক্ষেত্রটি তৈরি করছে, সেই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটাই হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। ঠিক আছে, যেখানে আর হচ্ছে বৃত্তের রেডিয়াস, আর থিটা এগেইন, থিটা হচ্ছে এই যে বৃত্তর এই বৃত্তচাপটা কেন্দ্রে যতটুকু কোণ উৎপন্ন করছে। ওকে, সো এটার এরিয়াও তোমরা সবাই অনেকে বের করে ফেলছো, আশা করি পারবা, এটা নিয়ে আমি আর তাহলে খুব বেশি ইয়ে করছি না। শুধু একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা ডিগ্রিতে। আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি সেখানে অ্যাঙ্গেলটা ধরে নিয়েছি হচ্ছে ডিগ্রিতে। সো
এটা মাথায় রাখতে হবে। যদি কোথাও রেডিয়ানে দেওয়া থাকে তোমাদেরকে অবশ্যই আগে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে, অথবা রেডিয়ানের জন্য রেডিয়ানের ফর্মুলা তোমরা নিজেরাই ডেভেলপ করে নিতে পারবা। সেক্ষেত্রে 360 এর পরিবর্তে 2π ইউজ করতে হবে। ওকে, আমরা তাহলে প্রবলেমে চলে যাই। ফার্স্ট যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এটা। আচ্ছা, আমরা অবশ্যই পুরো প্রবলেমটা সলভ করব না, আমরা কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব কিভাবে সলভ করা যায়, এবং আমরা এখন যে থিওরিটা শিখলাম সেটা কিভাবে এই প্রবলেমে অ্যাপ্লাই করা যায় সেই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, আর প্রবলেমটা সবসময় একটু ভালোভাবে পড়বা, একবার না 2-3 বার পড়ার চেষ্টা করবা। কারণ হচ্ছে যে অনেক সময় একবার পড়ে কোয়েশ্চেন অনেক সময় বোঝা যায় না, অথবা পরীক্ষার যে এনভায়রনমেন্ট থাকে, পরীক্ষা হলে যে এনভায়রনমেন্ট বা পরীক্ষার যে প্রেশার থাকে সেটার কারণে অনেক সময় তোমরা অনেক কিছু মিস করে যাও একবার পড়ার ক্ষেত্রে। তো আরো একটা জিনিস মাথায় রাখবে যে সবসময় কুল থাকতে হবে, মানে যতটুকু পারা যায় কুল থাকতে হবে। ওকে, তো ট্রায়াঙ্গেল এবিসি এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, যেটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20। ওকে, আর একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকা হয়েছে, একটা আর্ক দেখতে পাচ্ছি আমরা, যেটা এবি আর এসি কে বি প্রাইম এবং সি প্রাইম বিন্দুতে ছেদ করেছে। তার মানে বি প্রাইম সি প্রাইম যেটা, সেটা হচ্ছে একটা আর্ক বা একটা বৃত্তচাপ, এবং সেই বৃত্তচাপের ব্যাসার্ধ হচ্ছে 5। তার মানে এই যে এবি প্রাইম এতটুকু হচ্ছে 5, এসি প্রাইম এটাও 5। আর ফাইনালি একটি একক ব্যাসার্ধের বৃত্তাকার চাকা যদি বি বি প্রাইম সি প্রাইম সি সম্পূর্ণ পথ অতিক্রম করে, সম্পূর্ণ পথটা কোনটা আরেকবার একটু দেখি আমরা। এই যে বি থেকে শুরু করবে, বি বি প্রাইম, দেন আবার সি প্রাইম সি, দেন আবার বি তে ব্যাক করবে আর কি। এই যে এরিয়াটুকু, এই এরিয়া বা এই পথটুকু, এই সম্পূর্ণ পথ যদি অতিক্রম করে, তাহলে টোটাল কয়বার চাকাটি কতবার ঘুরবে। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে এই জায়গায় একটা ছোট্ট একটা বৃত্তাকার চাকা বা বৃত্তাকার হুইল এখানে আছে, যেই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 1। এবার এটা যদি এখানে রোল করা শুরু করে, তাহলে টোটাল আবার আগের জায়গায় যদি ফিরে আসে কতবার চাকাটা ঘুরবে। তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা বৃত্তের চাকা বা একটা বৃত্তাকার চাকা বা যে কোনো বৃত্তাকার কিছু, বৃত্তাকার ডিস্ক হতে পারে, তো এটা যদি একবার রোটেট করে তাহলে কতটুকু লেংথ সে অতিক্রম করে, এটা তোমরা কি বলতে পারো কেউ? আমি আবার বলি, একটা বৃত্তাকার চাকা সম্পূর্ণ একবার রোটেট করে ঘুরতে ঘুরতে সে আবার আগের পজিশনে চলে আসছে, মানে এই জায়গা থেকে শুরু করেছে, তো এটা ঘুরে ঘুরে আবার এই এতেই এসেছে। ধরলাম বৃত্তের একটা পার্ট যেটা ভূমির সাথে লেগে আছে সেটা হচ্ছে এ, তো সেটা ঘুরে ঘুরে আবার যদি এ বিন্দুটা যদি আবার ভূমির সাথে এসে লাগে, তাহলে টোটাল একটা রোটেশন কমপ্লিট হচ্ছে। তো এই একটা রোটেশনে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে। আচ্ছা, 2πr ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর মানেটা হচ্ছে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে এই ছোট বৃত্তাকার চাকাটুকু যদি সম্পূর্ণ পথটুকু একবার ঘুরে আসে, তাহলে সে কতটুকু কয়েকটা রোটেশন দিচ্ছে সেটা আমরা কিভাবে বের করতে পারি। আমি এটা সহজ আরেকটা এক্সাম্পল দিই। ধরি আমাদের যে ছোট চাকাটা আছে সেটা একটা সরল রৈখিক পথেই সে অতিক্রম করছে। আচ্ছা, তো আমরা জানি যে আমাদের যে ছোট বৃত্তটা আছে সেই বৃত্তের পরিধি কত? সেই বৃত্তের পরিধি হচ্ছে 2πr, আর এর ভ্যালু যখন 1, তার মানে 2π। ওকে, আর এর ভ্যালু যখন 1, তো আমরা বৃত্তের পরিধি পাচ্ছি হচ্ছে 2π। এখন আমি যদি এখানে আমাদের একটা রাস্তা আছে, সেই রাস্তাটার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে 10π। আমরা একটা রাস্তা, সরল রৈখিক একটা রাস্তা নিলাম, সেই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 10π। এখন এই ছোট্ট বৃত্তটা যদি এই পুরো রাস্তাটুকু ঘুরে আসে বা পুরো এই রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যায়, তাহলে কয়টা রোটেশন হবে? রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে 10π, বৃত্তের পরিধি আমরা পেয়েছি 2π, তাহলে কতটা রোটেশন হবে? 5। ভেরি গুড। কিভাবে পাচ্ছি? যে টোটাল রাস্তাটা যে লেংথ সেটাকে আমরা বৃত্তের পরিধি দিয়ে ডিভাইড করতেছি, তাই না? 10π/2π। সো 10π/2π ইকুয়ালস টু 5।
তাহলে আমাদের এখন কি করতে হবে আমরা একদম ক্লিয়ারলি বুঝে গেছি। আমরা যে রাস্তাটুকু এখানে আমরা আমাদের বৃত্তাকার চাকাটা ঘুরে আসতেছে সেই পথের যে দৈর্ঘ্যটা আছে সেটাকে যদি আমরা 2π দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাবো যে কতবার এটা রোটেট করতেছে। ঠিক আছে, তো এটা তোমরা বাকিটুকু তোমরা নিজেরা করে নিবা। আমি শুধুমাত্র এখানে যে টোটাল রাস্তাটুকু আছে তার মধ্যে বক্রা মানে কি বলবো এই আর্কের যে অংশটুকু আছে বি প্রাইম সি প্রাইম, শুধু এই আর্ক লেন্থটুকু বের করার ক্ষেত্রে তোমাদেরকে হেল্প করি। বাকিটুকু একদমই ইজি, তোমরা বাকিটুকু বুঝে যাবা। ওকে, তো তোমরা বলতে পারো কিনা দেখো তো, বি প্রাইম সি প্রাইম এই যে আর্কটুকু আছে, এই বৃত্তচাপ আছে, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত? বাকিটুকু আশা করি তোমরা বুঝে গেছো। আমাদের টোটাল রাস্তাটুকুর মধ্যে 3টা স্ট্রেট লাইন আছে, বি বি প্রাইম, সি প্রাইম সি, আর হচ্ছে বিসি। এই 3টা স্ট্রেট লাইনের দৈর্ঘ্য আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। জাস্ট সমস্যা হবে হচ্ছে বি প্রাইম সি প্রাইম এর ক্ষেত্রে। সো বি প্রাইম সি প্রাইম যেহেতু একটা আর্ক, আর একটু আগে আমরা আর্কের লেন্থ বের করার থিওরিটা জেনে আসছি, তো তোমরা সেই থিওরি অনুসারে বলো যে এখানে বি প্রাইম সি প্রাইম আর্ক লেন্থটা কি হবে। তো ফর্মুলাটা আমি আরেকবার রিকল করি, θ/360 ইন্টু 2πr। তো এখানে থিটার ভ্যালু কত আর আর এর ভ্যালু কত? তোমরা অনেকেই ফ্র্যাকশনে অ্যান্সার, ফ্র্যাকশন বলতে ডেসিমাল ফ্র্যাকশনে বা ডেসিমাল নাম্বারে দশমিক সংখ্যা অ্যান্সার দিচ্ছ। দশমিক সংখ্যা অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমাদের কষ্ট করে ভাগ করে সেটা দেখতে হবে না, দশমিকের পরে কয়েক ঘর নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা a/b এই ফরম্যাটে অ্যান্সার দিবে, ঠিক আছে? তো আমি পুরো অ্যান্সারটুকু জানতে চাচ্ছি না, আমি অনলি জানতে চাচ্ছি বি প্রাইম সি প্রাইম এই আর্কের লেন্থটা কত হবে, ঠিক আছে? তো তোমরা একটু বলো দেখি এখানে থিটার ভ্যালু কত এবং আর এর ভ্যালু কত এই অংশটুকুর জন্য শুধু, অর্থাৎ বি প্রাইম সি প্রাইম এর জন্য থিটার ভ্যালু কত এবং আর এর ভ্যালু কত? ওকে, খুবই চমৎকার, সবাই অ্যান্সার দিচ্ছ। ওকে, তো থিটার ভ্যালু হচ্ছে, এটা আমাদের জানা দরকার যে এখানে এবিসি যে ত্রিভুজটা দেওয়া ছিল সেটা ছিল একটা সমবাহু ত্রিভুজ, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান এবং পাশাপাশি প্রত্যেকটা কোণ সমান। আর একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে। যেহেতু আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি করে। তাহলে আমরা বুঝতে পারছি এই যে এই কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি। সো 60/360 ইন্টু 2πr। আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালু কিন্তু 5। এই কথাটা একটু খেয়াল রাখতে হবে, আর কিন্তু 1 না, ঠিক আছে? আমরা যে একক ব্যাসার্ধের 1 একক ব্যাসার্ধের যে বৃত্তাকার চাকার কথা বলেছি সেটা কিন্তু আলাদা। আমরা এখানে বি প্রাইম সি প্রাইম যে আর্কটুকু ড্র করেছিলাম সেটার ব্যাসার্ধ ছিল 5 একক। একদম শুরুতেই বলা আছে এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকা হলো যার ব্যাসার্ধ হচ্ছে 5 একক। তাহলে আর এর ভ্যালু যদি 5 হয় তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 5 2 যা 10, 10 পাই। একসাথে আমি 10 পাই লিখে দিলাম। তো বাকিটুকু তোমরা বুঝতে পারছো, এটা 6 হবে, আর 6 আর 10 কাটাকাটি করা যায়, 2 দিয়ে ডিভাইড করা যায়, উপরে থাকছে 5, নিচে থাকছে 3। ওকে, আশা করি তোমরা বুঝে গেছো এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 5π/3। ঠিক আছে, বাকিটুকু তোমরা নিজেরা করে নিও, এটা বাকিটুকু একদমই ইজি, তোমরা নিজেরা আশা করি পারবা। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম, এটাও কাছাকাছি আমরা যে থিওরিটা দেখেছি সেই থিওরি অনুসারে। আমরা প্রবলেম স্টেটমেন্টটা আগে দেখি। একটা চিত্র দেওয়া আছে, ইন দ্য ফিগার দ্য স্মল এন্ড বিগ সার্কেলস হ্যাভ দ্য রেডিয়াস অফ 1 and 3 রেসপেক্টিভলি। এখানে ছোট বৃত্ত আছে, বড় বৃত্ত আছে। ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 এবং বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। তারপরে বৃত্তের মতো, চিত্রের মতো করে ছোট বৃত্তটি যদি বড় বৃত্তের চারপাশে বাম থেকে ডানে ঘুরে তাহলে বড় বৃত্তের পরিধির কতটুকু অংশ দিয়ে এটা যাবে। আচ্ছা, তো এই প্রবলেমটা অনেককে আমরা গ্রুপে করতে দেখেছি এবং অনেকে অ্যান্সারও দিয়েছো দেখেছিলাম। সেক্ষেত্রে আমার মনে হয়েছে অনেকে হচ্ছে ওয়াইল্ড কেস করেছো, যে দেখতে মনে হচ্ছে এটা এরকম, তাই এরকম হতে পারে। তো আরেকটা জিনিস আমরা একটু ক্লিয়ার করি, তোমরা
যদি জাস্ট কোনো প্রমাণ না করে, কোনো ক্লিয়ার প্রমাণ না করে যদি নিজের মতো করে একটা জিনিস লিখে দাও, সেটা কিন্তু অ্যান্সার হিসেবে গ্রহণযোগ্য হবে না। তোমাকে পুরো প্রসেসটা দেখাতে হবে, ঠিক আছে? তো আমরা এই প্রসেসটা দেখবো আজকে। এখানে আরেকটু একটু খেয়াল করি আমরা কোন অংশটুকু আসলে আমাদের বের করতে হচ্ছে। চিত্রের মতো ছোট বৃত্তটি যদি বড় বৃত্তের চারপাশে বাম থেকে ডানে ঘুরে, এই যে ছোট বৃত্তটা এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে চলে আসছে, ঠিক আছে? বাম থেকে ডানে একবার ঘুরে আসছে, তাহলে বড় বৃত্তের পরিধির কতটুকু অংশ দিয়ে এটা যাবে? আচ্ছা, তো আমরা যে কাজটা করতে পারি, বৃত্ত দুটো আমরা কানেক্ট করে দিচ্ছি। তাহলে যে কানেক্টিং যে পয়েন্টটা আছে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে, এই যে কানেক্টিং পয়েন্টটা থেকে শুরু করে এই পাশেও যে বৃত্তের কানেক্টিং পয়েন্ট আছে, দুটো বৃত্তের কানেক্টিং পয়েন্ট, এই অংশটুকু আমি বাকি অংশটুকু মুছে দিই, তাহলে ক্লিয়ার হবে। এখানে যতটুকু দেখা যাচ্ছে এই অংশটুকুই আসলে আমাদের বের করতে হবে। এই যে বক্র অংশটুকু, এটা বড় বৃত্তের পরিধির কতটুকু অংশ? বড় বৃত্তের পরিধির কতটুকু অংশ? এই যে এটা বড় বৃত্তের পরিধির কতটুকু অংশ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, এখন এটা কিভাবে করা যেতে পারে? অনেকে এটার অ্যান্সার দিচ্ছ, অনুমান করে হয়তো বা দিচ্ছ। এখন এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? তোমরা হচ্ছে আইডিয়া শেয়ার করতে পারো যে এটা কিভাবে আমরা শুরু করতে পারি। আমরা বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রে শুরুটা কিভাবে করব সেটা অনেক সময় বুঝতে পারি না, সেটার জন্য আটকে যাই। তো তোমরা আইডিয়া শেয়ার করো যে কিভাবে এটা আমরা শুরু করতে পারি। আমি হচ্ছে ইজি করার জন্য কিছু পয়েন্টের নাম দিয়ে দিই। ধরলাম লালি থাকুক, এটা হচ্ছে এ, এই ছোটটার কেন্দ্র হচ্ছে বি, এই ডান পাশের ছোটটার কেন্দ্র হচ্ছে সি। তো কি করা যেতে পারে? কানেক্ট দ্য সেন্টার্স। ভেরি গুড, একজন বলেছে সেন্টার গুলো কানেক্ট করতে। তো আমি এ বি কানেক্ট করে দিচ্ছি, দেন এইদিকে এসি কানেক্ট করে দিচ্ছি, বিসিও কানেক্ট করে দিচ্ছি। ওকে, আর কি করা যেতে পারে? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমরা কি বের করতে চাচ্ছি? আমরা বের করতে চাচ্ছি এই যে বড় বৃত্তের পরিধির যে অংশটুকু আমরা মার্ক করেছি, সেটা টোটাল পরিধির কতটুকু অংশ। আচ্ছা, আমরা বড় পরিধিটা নিয়ে চিন্তা না করে যে ছোট অংশটুকু আছে সেটাও বের করতে পারি। ছোট অংশটুকু যদি বের করতে পারি তাহলে টোটাল পরিধি থেকে ছোটটা আমরা মাইনাস করে বড়টা পেয়ে যাব। আচ্ছা, এখন ছোট যে পরিধির অংশটুকু আছে, অন্য ভাষায় যদি আমরা বলি, এই যে ছোট যে বৃত্তচাপটা আছে, সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, রাইট? আর বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে হলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং আরেকটা হচ্ছে রেডিয়াস। তো রেডিয়াস তো দেওয়াই আছে, বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি 3। তাহলে অল অ্যাবাউট আমরা যে জায়গাটায় আটকে আছি সেটা হচ্ছে আমাদের এই কোণটা বের করতে হবে, বা ওই পাশের কোণটা, রিফ্লেক্স অ্যাঙ্গেলটা বের করতে হবে। যে কোনো একটা বের করলে হবে, আমরা একটা বের করলে অন্যটাও পেয়ে যাব। তো আমাদের অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল বিএসি বের করতে হবে। এখন বিএসির অ্যাঙ্গেলের ভ্যালু অনেকে দিয়ে দিচ্ছ 120, কিন্তু আমরা কিভাবে সলভ করতে পারি সেই আইডিয়াটা তোমাদের কাছ থেকে যাচ্ছে। ওকে, আরেকজন খুবই চমৎকার একটা আইডিয়া দিয়েছো, এ থেকে বিসির উপর একটা লম্ব আঁকে। ওকে, এ থেকে বিসির উপর একটা লম্ব আঁকলাম, সেটার নাম দিলাম হচ্ছে ডি। আচ্ছা, একটা কমন স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করি। এই টাইপের প্রবলেম কিন্তু বিডিএমওতে, মানে এই টাইপের বলতে দুইটা বৃত্তের বহিঃস্পর্শ করছে, দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ করছে বা বহিঃস্পর্শ করছে, মানে হচ্ছে একটা আরেকটাকে স্পর্শ করছে, এইরকম অনেক প্রবলেম আসে। সেই ক্ষেত্রে একটা কমন জিনিস আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি কোনোভাবে সেখানে বৃত্ত দুটোর সেন্টার কানেক্ট করে দিয়ে সেখানে কোনোভাবে একটা সমকোণী ত্রিভুজ খুঁজে পাই, তাহলে আমাদের জন্য কাজটুকু অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? আমরা কোনোভাবে যদি একটা সমকোণী ত্রিভুজ খুঁজে পাই তাহলে আমাদের জন্য কাজটা অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করতে পারি, যে এবিডি যে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, আমরা সেই এবিডি সমকোণী ত্রিভুজের ব্যাপারে কোনো কিছু জানি কিনা একটু দেখি তো। এবিডি সমকোণী ত্রিভুজটা আমি এখানে আলাদা করে এঁকে নিচ্ছি। এবিডি, এটার কোন কোন লেন্থ বা কোন অ্যাঙ্গেল কি আমরা জানি কিনা? একটা অ্যাঙ্গেল তো জানি, যেহেতু আমরা এখানে একটা লম্ব এঁকেছি, এডি লম্ব এঁকেছি, তার মানে এটা একটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর কোন লেন্থ কি আমরা জানি?
আমরা এবির লেন্থটা কিন্তু জানি। এবি হচ্ছে দুইটা বৃত্তের সেন্টারকে কানেক্ট করা হয়েছে, তাই না? তাহলে দুইটা বৃত্তের সেন্টার যদি কানেক্ট করি তাহলে সেই লেন্থটা কি হবে? তাদের রেডিয়াসের সমষ্টি হবে বা রেডিয়াসের যোগফল হবে। কারণ হচ্ছে এই যে এ থেকে এই পর্যন্ত লেন্থ হচ্ছে 3, যেহেতু এটা বড় বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ, আর এই যে ছোট্ট অংশটুকু 1 সেটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। দুটো মিলে যোগ করলে আমরা 3 + 1 পাচ্ছি 4। এটা হচ্ছে 4, এবি হচ্ছে 4। আরো একটা জিনিস জানি, আরেকটা লেন্থ আমরা জানি, সেটা কোনটা বলতে পারো? বিডি নাকি এডি? বিডি বের করাটা একটু কঠিন, কিন্তু এডিটা খুব ইজিলি আমরা বের করতে পারি। তো একটু খেয়াল করে দেখো, আমি যদি বি থেকে, আমি চিত্রটা একটু বড় করে তোমাদের সুবিধার জন্য আর একটু বড় করে এখানে আঁকার চেষ্টা করি। সরি, এখানে আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি বৃত্তটা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটু বিন্দু যোগ করে দিয়েছিলাম, এটুকুর লেন্থ পেয়েছিলাম 4, এখানে লম্ব এঁকেছিলাম। আমরা এই লম্বের দৈর্ঘ্যটা জানতে চাচ্ছি, তাই না? এডি লম্বের দৈর্ঘ্যটা জানতে চাচ্ছি। আচ্ছা, এডি লেন্থটা কত হবে সেটা কিন্তু অনেকে বলে ফেলছো। কিভাবে? আমরা বি থেকে যদি এই যে ভূমির উপর একটা লম্ব টানি, আবার এ থেকেও সেম যে লম্বটা টেনেছি আমরা যদি এটা আরো বর্ধিত করে দিই, তাহলে একটু খেয়াল করে দেখো, এই নিচের অংশটুকু কিন্তু ছোট বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই না? ছোট বৃত্তের ব্যাসার্ধটা ছিল 1। তো এটুকু যদি 1 হয় তাহলে এই যে বড় বৃত্তের ব্যাসার্ধের যে নিচের অংশটুকু সেটাও কিন্তু 1 হবে। তো নিচের অংশটুকু যদি 1 হয় তাহলে এডি হবে 3 - 1, দ্যাট ইজ 2। আচ্ছা, তো এখানে আমি তোমাদের সাথে আরেকটা মজার বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা স্পেশাল ট্রায়াঙ্গেল। আমরা সেই স্পেশাল ট্রায়াঙ্গেলটাকে বলি 30, 60, 90। তোমরা যারা ত্রিকোণমিতি জানো, ত্রিকোণমিতি দিয়ে এটা খুব সহজেই সলভ করা যায়, কিন্তু আমি এই প্রবলেমটা খুব সম্ভবত প্রাইমারিতে এসেছিল, তাই আমি ত্রিকোণমিতির দিকে যাব না। আমি তোমাদেরকে খুব সহজ আরেকটা সিস্টেম বলবো, সেটা হচ্ছে 30, 60, 90 ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটাও হয়তো তোমরা অনেকে জানো না, কোনো সমস্যা নেই, এই জিনিসটা জেনে রাখো, আমরা আরেকভাবে সেটা সলভ করবো। আচ্ছা, 30, 60, 90 ট্রায়াঙ্গেল কি? নাম শুনেই বুঝতে পারছো। 30, 60, 90 এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যেখানে তিনটা অ্যাঙ্গেল হচ্ছে, একটা 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি। আর মজার বিষয় হচ্ছে এই যে 30, 60, 90 কোন ট্রায়াঙ্গেল যদি থাকে, সেটার সবচেয়ে ছোট যে বাহুটা সেটা হবে 30 ডিগ্রির বিপরীত বাহু। সেটা যদি x হয় তাহলে সবচেয়ে বড় বাহুটা হবে 90 ডিগ্রির বিপরীত বাহু, সেটা হবে ছোট বাহুর দ্বিগুণ, মানে হবে 2x। আর 60 ডিগ্রির বিপরীত যে বাহুটা সেটা হবে √3x। আবার বলি, একটা 30, 60, 90 ট্রায়াঙ্গেলের সবচেয়ে ছোট বাহুটা হবে 30-র অপোজিট বাহু। 30 ডিগ্রির অপোজিট বাহুটা হবে x, যদি ধরে নিই x, তাহলে 90-র অপোজিট বাহুটা হবে তার ডাবল, ঠিক আছে? সেটা হবে twice x। আর 60-র অপোজিট বাহুটা হবে √3x, ঠিক আছে? ওকে, সো এটা থেকে আমরা কি পাচ্ছি? দেখো, আমরা তো অ্যাঙ্গেল থেকে বলেছি, আমরা বাহুর ক্ষেত্রে যদি বলি, আমি একটা 30, 60, 90 ট্রায়াঙ্গেল এখানে ড্র করি। ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30, এটা 90, এটা হচ্ছে 60। ওকে, সো আমরা বলেছি 30-র অপোজিট বাহুটা হচ্ছে সবচেয়ে ছোট বাহু x, 90-র অপোজিট বাহুটা হচ্ছে সবচেয়ে বড় বাহু twice x, আর 60-র অপোজিট বাহুটা হচ্ছে সবচেয়ে মাঝের আর কি, সেটা হচ্ছে √3x। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা ধরো এই ট্রায়াঙ্গেলটা অ্যাঙ্গেল গুলো জানি না, আমি অ্যাঙ্গেল গুলো মুছে দিচ্ছি, 30, 60, 90 আমরা জানি না, কিন্তু আমি কোনোভাবে যদি জানি যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা, সেটা অর্ধেক হচ্ছে অন্য আরেকটা বাহু। আবার বলি কথাটা, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যা হবে, অন্য আরেকটা বাহু যদি তার অর্ধেক হয়, যেমন এই যে এখানে দেখো, অতিভুজটা হচ্ছে 2x। অতিভুজ কি জিনিস? অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহুটা। তো অতিভুজ যদি 2x হয় আর অন্য আরেকটা বাহু যদি তার অর্ধেক হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে 30, 60, 90, ঠিক আছে? যেমন দেখো, এই যে আমাদের এই জিনিসটা এখানে কিভাবে কাজে লাগবে দেখো, এবিডি যে ট্রায়াঙ্গেলটা, সেই এবিডি ট্রায়াঙ্গেলে আমরা একটু ব্যাক করি, আমরা জানতে পারছি
এবি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, সেটার দৈর্ঘ্য দেওয়া আছে 4, আর অন্য আরেকটা বাহু হচ্ছে সেই 4 এর অর্ধেক, সেটা হচ্ছে 2। এডির লেংথ দেওয়া আছে 2। ওকে, আচ্ছা, তো এবির লেংথ দেওয়া আছে 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই এবিডি ত্রিভুজটা একটা 30-60-90 ট্রায়াঙ্গেল, যেখানে 4 এর অপোজিট বাহুটা তো 90, অপোজিট অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, আর সেটার অর্ধেক যেটা মানে হচ্ছে 2, যেটা এডির অপোজিট অ্যাঙ্গেলটা হবে সবচেয়ে ছোট, অর্থাৎ 30 ডিগ্রি। তোমরা একটু মিলিয়ে দেখতে পারো, আমরা যে 30-60-90 ট্রায়াঙ্গেলের যে অ্যানালজিটা দিয়েছি সেটার সাথে এটা মিলিয়ে দেখতে পারো। 30 এর অপোজিট বাহুটা হবে সবচেয়ে ছোট, আর 90 এর অপোজিট বাহুটা হবে সবচেয়ে বড়, এবং একটা আরেকটা দ্বিগুণ। তো এই স্ট্র্যাটেজিটা যদি এখানে আমরা ফলো করি, তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এবিডি হচ্ছে 30 ডিগ্রি, আর অন্যদিকে অ্যাঙ্গেল বিএডি হচ্ছে 60 ডিগ্রি। ওকে, অ্যাঙ্গেল বিএডি হচ্ছে 60 ডিগ্রি। তো অ্যাঙ্গেল বিএডি আমরা পেয়ে গেছি, তাহলে আর আমাদের একদমই কোনো চিন্তা নেই। অ্যাঙ্গেল বিএডি যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাকি অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে, তাই না? এটা এমনিতেই বোঝা যাচ্ছে, যেহেতু এটা সিমেট্রিক্যাল। তো এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলও 60 ডিগ্রি হবে। তার মানে আমরা বলতে পারতেছি যে এই যে কোণটা উৎপন্ন হয়েছে কেন্দ্রে, সেই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তাহলে বাকি অংশটুকু তোমরা নিজেরাই করতে পারবা। θ/360 × 2πr, সেখান থেকে তোমরা বের করতে পারো। বাকি অংশটুকু আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। এই জিনিসটা বুঝতে যাদের একটু কষ্ট হচ্ছে, তাদের জন্য আমরা আরেকটা ইজি ওয়েতে এটা করতে পারি। 30-60-90 জিনিসটা যদি তোমার জানা নাও থাকে, আমরা অন্যভাবে এটা সলভ করতে পারি। আচ্ছা, একজন জানতে চেয়েছো অ্যান্সার কি 4 হবে? দেখো অ্যান্সারটা কি, অ্যান্সারটা বলেছে বড় বৃত্তের পরিধির কতটুকু অংশ দিয়ে এটি যাবে। কতটুকু অংশ দিয়ে যাবে একটু চিন্তা করে দেখো। আমরা এই অ্যাঙ্গেলটুকু পেয়েছি হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে? এই বৃত্তচাপটুকু তাহলে 360, সেটা করলেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে? আমি পুরোপুরি অ্যান্সারটা বলছি না, তোমরা একটু চিন্তা করলেই পেয়ে যাবা। অলরেডি অনেকেই পেয়ে গেছো। তো এখানে কিন্তু কি বের করতে হচ্ছে এটা একটু খেয়াল করতে হবে। এখানে কিন্তু আমাদের কোনো লেংথ বের 120 না। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে এই যে এই অংশটুকু, টোটাল বৃত্তের কতটুকু অংশ, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা পারবা। আমি এই প্রবলেমটাই জাস্ট আরেকভাবে একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি। যাদের 30-60-90 এই জিনিসটা বুঝতে একটু ঝামেলা হচ্ছে, তাদের জন্য আরেকটা ইজি ওয়ে আছে। তবে 30-60-90 এই জিনিসটা তোমরা যত অ্যাপ্লাই করতে পারবা, সেটা খুবই ভালো হয়। অ্যাপ্লাই করা শিখলে খুবই ভালো হয়, এটা খুব সহজে আমরা অনেক প্রবলেম সলভ করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আসলে দুটো সিস্টেমই একই জিনিসকেই আমরা দুই ভাবে বলছি আর কি। আমরা এই যে এখানে একটা লাইন ড্র করলাম, হ্যাঁ, অর্থাৎ ছোট যে দুইটা বৃত্ত আছে তাদের কেন্দ্রকে কানেক্ট করে দিলাম। এখন উপরের যে অংশটুকু আছে, ছোট বৃত্তের উপরের যে অংশটুকু আছে, মানে এই লাইনের উপরের যে অংশটুকু, সেটাকে যদি আমরা রিফ্লেক্ট করি, আমরা নিচে যদি সেম জিনিসটা ড্র করি, উপরে যা আছে সেম জিনিসটা আমরা নিচে ড্র করব। নিচের এই যতটুকু অংশ আছে ওটুকুকে আমরা মুছে দিতে পারি, যেহেতু এখানে হচ্ছে এটা একটা ইমেজ, আমি এটা মুছতে মনে হয় পারবো না। তো তোমরা একটু বুঝে নিও, আমরা যে কাজটা করছি, আমরা ছোট বৃত্তের যে সেন্টার দুটো আছে সেটা কানেক্ট করে দিলাম, যে স্ট্রেট লাইনটা পেয়েছি সেটার উপরের অংশ নিচে আমরা রিফ্লেক্ট করব, সেম জিনিসটা জাস্ট নিচে রিড্র করব। তাহলে এই ছোট দুইটা বৃত্তের ছোট অংশটুকু তো থাকবেই, জাস্ট এখানে চেঞ্জটা আসবে হচ্ছে এই যে এই জিনিসটা থাকবে না, তখন এখানে এই রকম ভাবে আবার একটা বড় বৃত্ত আসবে, ঠিক আছে? আচ্ছা, সো এই পাশেও সেই বড় বৃত্তের একটা সেন্টার থাকবে। যেহেতু আমার চিত্রটা খুব ভালো হয় নাই, তোমরা কিন্তু সেখানে কম্পাস নিতে পারবে, সো কম্পাস দিয়ে খুব ভালো করে এঁকে নিতে পারবে। আমরা এখন যে কাজটা করব, চারটা বৃত্ত হয়েছে, তো এখানে চারটা বৃত্তের কেন্দ্রগুলো পরস্পর যোগ করে দেব। আচ্ছা, সো যেই চতুর্ভুজটা পাচ্ছি এটা কিন্তু একটা রম্বস, ঠিক আছে? কেন রম্বস তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা, যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। আমরা আগেই দেখেছিলাম এই বাহুর দৈর্ঘ্য 4, এটাও 4। আর যেহেতু আমরা নিচে সেম জিনিসটাই, উপরের জিনিসটা নিচেই নিয়ে এসেছি, সো নিচের অংশটুকু 4 4 করে হবে। এটাও 4, এটাও 4।
ওকে, এখন হচ্ছে আমরা বড় যে দুইটা বৃত্ত আছে সেই বড় দুইটা বৃত্তকে যদি কানেক্ট করে দেই, মানে বড় বৃত্তের কেন্দ্র দুটোকে যদি কানেক্ট করে দেই, তাহলে এবার একটু চিন্তা করো তো, এই যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, যে কোনো একটা ত্রিভুজ। তো যে কোনো একটা ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, দেখো এই ত্রিভুজটার বাম পাশের যে ত্রিভুজটা হয়েছে সেই ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য জানি আমরা 4 এবং 4। অন্য বাহুর দৈর্ঘ্য কি হবে? অন্য বাহুর দৈর্ঘ্যটাও খুব ইজিলি আমরা বের করতে পারবো। আমরা কিন্তু আগের যে সিস্টেম আমরা সলিউশনটা করেছিলাম সেখানে অলরেডি দেখেছিলাম যে এই অংশটুকুর দৈর্ঘ্য ছিল 2। তো এটুকু যদি 2 হয় তাহলে পুরোটুকু কি হবে? পুরোটা হবে 2 + 2 4। তার মানে দাঁড়াচ্ছে আমরা এমন একটা ত্রিভুজ পেয়েছি যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 4। তার মানে সেটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর আমরা জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো এভাবেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হচ্ছে, এই পাশের অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে। তো দুটো মিলে আমরা 120 ডিগ্রি পাচ্ছি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, বাকিটুকু তোমরা নিজেরা সলভ করে নিও, আমি জানি তোমরা সেটা পারবা, তোমাদের সেই ক্যালিবার আছে, আমরা সেটুকু বিশ্বাস করি। ওকে, আমরা হচ্ছে নেক্সট আরো কিছু প্রবলেম সলভ করব, তার আগে আরো দুই একটা থিওরেম নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে আইসোসেলেস ট্রাপিজিয়াম বা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আচ্ছা, ট্রাপিজিয়াম কি বলতো দেখি তোমরা? ট্রাপিজিয়ামের সংজ্ঞা দিতে পারবে কিনা একটু দেখি। What is a trapezium? আমি একটু তোমাদের কমেন্টগুলো আর একটু ভালোভাবে চেক করতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, অ্যান্সার মোটামুটি চলে আসছে। একটা চতুর্ভুজের যদি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, যেমন এখানে এবিসিডি একটা চতুর্ভুজ কোয়াড্রিলেটারাল, যেটার এবি আর সিডি হচ্ছে প্যারালাল, এক জোড়া সমান্তরাল বাহু। এবং এটাও মনে রাখতে হবে সেই এক জোড়া সমান্তরাল বাহু কিন্তু অসমান হবে, তাদের লেংথ কিন্তু সমান হতে পারবে না। তাদের লেংথ যদি সমান হয়ে যায় সেগুলো কিন্তু আবার আগের প্যারালেলোগ্রামের দিকে ব্যাক করবে, ঠিক আছে? সো জাস্ট এক জোড়া বাহু যদি সমান্তরাল হয়, অন্য জোড়া অসমান্তরাল, অথবা জাস্ট এটুকু বললেও হয় এক জোড়া বাহু সমান্তরাল এবং যদি অসমান হয় তারা, দৈর্ঘ্যে যদি অসমান হয়, তাহলে সেটাই হচ্ছে ট্রাপিজিয়াম। আর ট্রাপিজিয়াম সমদ্বিবাহু বা আইসোসেলেস ট্রাপিজিয়াম কি? আইসোসেলেস ট্রাপিজিয়াম হচ্ছে যেই ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান থাকবে। আর বুঝতেই পারছো যে দুইটা বাহু সমান হবে তারা অসমান্তরাল বাহু দুটো, ঠিক আছে? সো এখানে যদি বিসি আর এডি সমান হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আচ্ছা, তো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের অ্যাডজেসেন্ট কোণগুলো, যেমন হচ্ছে এখানে এ কোণ আর এই যে বি কোণ, এই দুইটা কোণ কিন্তু সমান। কোণ এ এবং কোণ বি সমান, একই রকম ভাবে কোণ ডি এবং কোণ সি সমান, ঠিক আছে? এটা হচ্ছে সমদ্বিবাহু, অনলি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য, কোণ এ এবং কোণ বি সমান, অন্যদিকে কোণ সি এবং কোণ ডি সমান। ওকে, আচ্ছা, ঠিক আছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম গেল। এরপরে হচ্ছে আমরা জানবো সাইক্লিক কোয়াড্রিলেটারাল কি জিনিস, যেটার বাংলা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, বৃত্তস্থ ত্রিভুজ শব্দটা আমরা নরমালি শুনি না কেন, বলতে পারবা? বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, হ্যাঁ, কিন্তু আমরা বৃত্তস্থ ত্রিভুজ শব্দটা খুব একটা শুনি না। এটার কারণ কি বলতে পারবা কেউ? দেখি তোমাদের থেকে একটু কমেন্টে তোমরা একটু জানিয়ে দাও। আচ্ছা, একটা সংজ্ঞা এসেছে হচ্ছে ট্রাপিজিয়ামের,
যে একটা স্কোয়ারের ওয়ান পেয়ার যদি প্যারালাল হয়, এই কথাটা একটু সমস্যাজনক, কারণ হচ্ছে আমি শুরুতেই বলে দিচ্ছি একটা স্কোয়ারের, যখনই আমি বলে দিচ্ছি একটা স্কোয়ার, দ্যাট কেসে স্কোয়ারের যেহেতু চারটা বাহুই সমান এবং দুই জোড়া সমান্তরাল বাহু আছে, তাহলে কিন্তু সেটা সেলফ কন্ট্রাডিক্টরি হচ্ছে। আমরা শুরুতে বলতে পারি না যে একটা স্কোয়ারের, আমরা বড় জোর বলতে পারি একটা চতুর্ভুজের। ওকে, আচ্ছা, আমি এই যেটা জানতে চাচ্ছিলাম যে বৃত্তস্থ ত্রিভুজ কথাটা কেন শুনি না, এর একটা কারণ হতে পারে বৃত্তস্থ ত্রিভুজ, সবগুলো ত্রিভুজই কিন্তু বৃত্তস্থ। এটা আমরা কিভাবে বলতে পারি, এবিসি যে কোনো একটা ত্রিভুজ যদি আমি আঁকি, যে কোনো একটা ত্রিভুজ যদি আঁকি, সেটা অবশ্যই একটা বৃত্তের মধ্যে ইনক্লুড করা যাবে, ঠিক আছে? সেজন্য আলাদা করে বৃত্তস্থ ত্রিভুজ শব্দটা আমরা খুব একটা শুনি না। যে শেপেরই ত্রিভুজ হোক না কেন, যে কোনো আকৃতির ত্রিভুজ হোক না কেন, অবশ্যই সেটাকে একটা বৃত্তের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে। এবং তোমরা অনেকেই জানো যে এই বৃত্তটাকে আমরা পরিবৃত্ত বলি, ঠিক আছে? একটা ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু আছে, সেই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যায় এমন বৃত্তকে আমরা বলি পরিবৃত্ত। যেহেতু পরিবৃত্ত প্রত্যেকটা ত্রিভুজের জন্যই হয়, তার মানে আমরা বলতে পারি যে কোনো ত্রিভুজকেই বৃত্তে অন্তর্ভুক্ত করা যাবে বা বৃত্তে অন্তর্লিখিত করা যাবে। ওকে, যাই হোক, আমরা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে আলোচনা করছিলাম। যে কোনো তিনটা বিন্দু দিয়ে যেমন একটা ত্রিভুজ আঁকা যায় এবং প্রত্যেকটা ত্রিভুজকেই যেমন বৃত্তে অন্তর্লিখিত করা যায়, সেটা কিন্তু একটা চতুর্ভুজের ক্ষেত্রে হয় না। অর্থাৎ আমি চারটা বিন্দু নিলাম, একটা চতুর্ভুজ হচ্ছে, কিন্তু সেই চতুর্ভুজটা বৃত্তে অন্তর্লিখিত হবে কিনা সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। তো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজের কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি সংক্ষেপে লিখলাম, বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এবিসিডি যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি দুটো অ্যাড করলে আমরা 180 ডিগ্রি পাবো। একই রকম তাহলে বাকি দুইটা অ্যাড করলেও, এ এবং সি অ্যাড করলেও আমরা 180 ডিগ্রি পাবো। ওকে, 180 ডিগ্রি। আচ্ছা, সো এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা একটু আগে যেটা পড়লাম আইসোসেলেস ট্রাপিজিয়াম, অর্থাৎ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সবসময় বৃত্তস্থ হবে। এটা কি কেউ প্রুফ করতে পারবা? আমি কি বললাম তোমরা হয়তোবা শুনতে পেয়েছো, আমি আরেকটু ক্লিয়ার করি যে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সর্বদাই বৃত্তস্থ হবে, ঠিক আছে? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বৃত্তস্থ হবে, সবসময় বৃত্তস্থ হবে। তারপরে যেমন স্কয়ার সবসময় বৃত্তস্থ হবে, এটা তো তোমরা এমনিতেই দেখেই বুঝতে পারছো। আয়তক্ষেত্র বৃত্তস্থ হবে, কিন্তু বাকি সব চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু আমরা এই কথাটা বলতে পারি না, ঠিক আছে? তো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বৃত্তস্থ হবে কেন, সেটাও আমরা আচ্ছা প্রুফ করে ফেলি। দেখো, আমি একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম ড্র করি। বৃত্তস্থ চতুর্ভুজের মানে আমরা কখন একটা চতুর্ভুজকে বলতে পারবো যে বৃত্তস্থ, যখন আমরা বলতে পারবো যে তাদের বিপরীত, আমরা যখন প্রমাণ করে দেখাবো যে একজোড়া বিপরীত বাহু একজোড়া বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, তখনই আমরা বলতে পারবো সেই চতুর্ভুজটা বৃত্তস্থ। এখন দেখো, আমরা এই যে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম যে এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় তাহলে এটাও হবে এক্স, আর এটা যদি ওয়াই হয় তাহলে এটাও হবে ওয়াই, তাই না? এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ছিল। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই ইকুয়ালস টু 180 ডিগ্রি। কেন বলতে পারি? আমরা প্যারালাল লাইন্স থিওরেম জানি, খুবই বেসিক একটা থিওরেম। প্যারালাল লাইন্স থিওরেম হচ্ছে, আমরা জানি প্যারালাল লাইন, এই যে যেমন এই দুইটা সাইড যেহেতু প্যারালাল, তাহলে তাদের একই পাশের বৃত্তস্থ অন্তস্থ কোণ যে দুটো আছে, অর্থাৎ এই যে এই ওয়াই এবং এই এক্স, আমি কালার চেঞ্জ করে দেখাই, এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল।
তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমষ্টি 180 ডিগ্রি হবে, এটা আমরা প্যারালাল লাইন্স থিওরেম থেকে পাই। তো সেখান থেকে আমরা বলতে পারি x প্লাস ওয়াই হচ্ছে 180। আবার এটা যেহেতু y এবং এটাও y, তাহলে আমরা বলতে পারছি এই x এবং এই y মিলেও 180 ডিগ্রি হচ্ছে। তার মানে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দাঁড়াচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে আমরা বলতে পারছি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম অবশ্যই বৃত্তস্থ হবে। ওকে, ঠিক আছে, আমরা অনেক থিওরি আলোচনা করে ফেলছি, আমরা হচ্ছে আবার একটু প্রবলেম সলভিং এর দিকে যাই। খুবই সহজ একটা প্রবলেম, এটা একদমই ইজি পিজি লেমন স্কুইজি টাইপের প্রবলেম। হ্যাঁ, তোমরা এটা সবার প্রথমে একটা সুন্দর একটা পরিচ্ছন্ন ফিগার ড্র করার ট্রাই করবা সবাই। সো এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, জানো এডি ইকুয়ালস টু বিসি, এবি ইকুয়ালস টু 3 আর সিডি ইকুয়ালস টু 8। তারপরে ই এমন একটা বিন্দু যেন এই পারপেন্ডিকুলার টু ইসি এবং বিসি ইকুয়ালস টু ইসি হয়। এরপরে আমাদের এ এর দৈর্ঘ্যকে এ রুট বি আকারে লেখা যায়, যেখানে এ বি পূর্ণ সংখ্যা এবং বি 1 বাদে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা দ্বারা বিভাজ্য না। বি মাইনাস এ এর মান বের করতে হবে। তো এই টাইপের প্রবলেমে আমরা এই শেষের অংশটুকু একদমই স্কিপ করব। হ্যাঁ, স্কিপ করব বলতে এ এর দৈর্ঘ্যকে কিভাবে লেখা যায়, এখানে দেওয়া আছে এ এর দৈর্ঘ্যকে এ রুট বি আকারে লেখা যায়। তো এখানে এ এবং বি দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে আমরা শুরুতে একদমই মাথা ঘামাবো না, আমরা ফোকাস করব কিভাবে এ এর দৈর্ঘ্য বের করা যায়। ঠিক আছে, বাকি অংশ পরে হবে। আমাদের মাথায় ফার্স্ট প্রায়োরিটি থাকবে এ এর দৈর্ঘ্যটা কিভাবে বের করা যায়। এ রুট বি, এখানে এ দিয়ে কি বুঝাচ্ছি, বি দিয়ে কি বুঝাচ্ছি, এটা আমরা শেষে বের করতে পারবো। তোমরা যারা বিডিএমএল প্রবলেম সলভিং এর সাথে পরিচিত, তোমরা জানো যে এই টাইপের ফরম্যাট আমরা দিয়ে থাকি। তো এটা নিয়ে একদমই মাথা ঘামাবো না, আমরা আমাদের টার্গেট হচ্ছে কিভাবে এ এর দৈর্ঘ্য বের করা যায়। ওকে, অল অ্যাবাউট উই কেয়ার এ ই। ঠিক আছে, এ রুট বি নিয়ে আমরা এখন কোনো চিন্তা করব না। তো একটা সুন্দর দেখে ফিগার ড্র করে এ এর দৈর্ঘ্যটা কত হতে পারে সেটা চিন্তা করো। ঠিক আছে, আর ফিগার ফার্স্ট চান্সেই যে একদম পারফেক্ট হবে সেটার কোনো কথা নেই, তোমাদেরকে হয়তো একটু কাটাকাটি করতে হবে, একটু ফাইন টিউনিং করতে হবে। ফাইনালি যে চিত্রটা পাবা সেটা যেন একটু পরিচ্ছন্ন থাকে, তাহলে তোমারই সলভ করতে সুবিধা হবে। আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেখি। হ্যাঁ, বর্গ সবসময় বৃত্তস্থ হবে, বর্গ এবং আয়ত সবসময় বৃত্তস্থ হবে। আচ্ছা, বিডিএমওতে কি থিওরেম প্রুফ আসতে পারে? থিওরেম বলতে আমরা যেই সব থিওরেম সচরাচর পড়ে আসছি, যেগুলো আমাদের পাঠ্য বইতে আছে, সেগুলো তো আর নতুন করে প্রুফ করতে দেওয়া হবে না। আসতে পারে প্রমাণ টাইপের কিছু প্রবলেম আসতে পারে, সেটাকেও আমরা কাইন্ড অফ থিওরেম বলতে পারি। কাইন্ড অফ আর কি, থিওরেম না, ওটা আসলে অন্য ধরনের প্রুফ আর কি। প্রুফ টাইপের প্রবলেম বা প্রমাণ টাইপের প্রবলেম আসবে, কিন্তু থিওরেম বলতে আমরা যে ধরনের জিনিসগুলো সাহায্যে এই প্রবলেমগুলো সলভ করি সেগুলো আসবে না। ওকে, সো তোমরা হচ্ছে একটা সুন্দর করে চিত্র আঁকার চেষ্টা করো এবং সেখান থেকে এই দৈর্ঘ্যটা নিয়ে আমরা এরপরে চিন্তা করব। ঠিক আছে, যেহেতু এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, আকৃতিটা মোটামুটি এইরকম হবে, তাই না? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু দেখি যে এডি আর বিসি হচ্ছে সমান, তার মানে যে এই বাহুটা আর এটা হচ্ছে এডি এবং বিসি, আর এবি হচ্ছে 3, সিডি হচ্ছে 8। তার মানে ছোট বাহুটা হচ্ছে 3, আমি উপরে যেটা আছে সেটাকে দেব 3 আর নিচে যেটা আছে সেটাকে দেব 8। তো এ বি সি ডি এভাবে আমরা দিতে পারি। ঠিক আছে, নিচে সিডির লেন্থ হচ্ছে 8 আর এবির লেন্থ হচ্ছে 3। এরপরে যেই অংশটুকু আছে, ই এমন একটা বিন্দু যেন এই থেকে আমরা ইসির উপর যদি লম্ব টানি, মানে এই লম্ব ইসি হয়, অর্থাৎ ই এমন একটা বিন্দু নিব আমরা যাতে করে এই এবং ইসি পরস্পর লম্ব হয়। আচ্ছা, তো এটা আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি, এটা প্রশ্ন পড়েই বোঝা যাচ্ছে যে আমরা ই বিন্দুটা অবশ্যই সিডির উপর নিতে পারি। তাহলে এ থেকে যদি আমি একটা লম্ব টানি সিডির উপরে, আর সেই লম্বের পাদবিন্দুটাকে আমরা ই দিয়ে চিহ্নিত করতে পারি। হ্যাঁ, তাহলে হয়ে গেল আমাদের এই পারপেন্ডিকুলার টু ইসি। আরো দেওয়া আছে বিসি এবং ইসির দৈর্ঘ্য সমান। বিসি অর্থাৎ আমাদের যে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে সমান সমান বাহু আছে বিসি বা এডি,
সেটার সাথে ইসির দৈর্ঘ্যটা সমান। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বের করতে হবে এ এর দৈর্ঘ্য কত। এ এর দৈর্ঘ্য কত এটা আমরা খুব সহজেই বের করতে পারবো যদি কোনোভাবে আমরা এডি এবং ডিই এর দৈর্ঘ্য জানতে পারি, তাই না? যেহেতু এডিই একটা এডিই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এডিই যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, আমরা কোনোভাবে সেই সমকোণী ত্রিভুজে বাকি দুইটা বাহু যদি জেনে যাই, এডির দৈর্ঘ্য জানি আর ডিইর দৈর্ঘ্য জানি, তাহলে কিন্তু আমাদের এর দৈর্ঘ্যটা চলে আসবে, তাই না? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এডি এবং ডিইর দৈর্ঘ্যটা একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, তো এই জিনিসটা তোমরা আকৃতিটা দেখে বুঝে গেছো যে ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল যে বাহু দুটো, ঠিক আছে? তো তারা কিন্তু একদম একটা আরেকটার মাঝামাঝি থাকে, ঠিক আছে? ছোট বাহুটার দুই প্রান্ত থেকে যদি আমি দুইটা লম্ব টানি, তাহলে দুই পাশে যে অংশটুকু থাকে, অর্থাৎ এই যে ডিই এবং এই পাশে যদি আমি আরেকটা নাম দিই এফ, যেমন বিএফ, তো এখানে যে ডিই আছে আর এখানে যে এফসি আছে তাদের দৈর্ঘ্য কিন্তু সমান হবে, ঠিক আছে? তো এটা যদি হয় তাহলে দেখো ডিসি পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 8, এর মধ্যে ইএফ এর দৈর্ঘ্যটা কত সেটা আমরা বুঝতে পারছি, যেহেতু এবি হচ্ছে 3, তাহলে ইএফও হবে 3, তাহলে বাকি অংশটুকু দুই পাশে আমরা সমান দুই ভাগে ভাগ করে দিতে পারি, তাই না? আমি আরেকবার বলি, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল যে দুটো বাহু আছে তারা কিন্তু একটা আরেকটা ঠিক উপরে থাকে এবং মাঝামাঝি থাকে। তাই আমি ছোট যে বাহুটা আছে অর্থাৎ এবির দুই প্রান্ত থেকে যদি আমি দুটো লম্ব টানি, তাহলে বড় বাহুটা তিনটা অংশে ভাগ হয়ে যাচ্ছে, তার মধ্যে মাঝের যে অংশটুকু সেটা কিন্তু ছোট যে বাহুটা আছে সেটার সমান, অর্থাৎ এই যে এবি যেটা ছিল, এবি ছিল 3, তাহলে ইএফও হবে 3, আর দুই পাশে যে দুইটা অংশ আছে তারাও সমান হবে, অর্থাৎ ডিই এবং এফসি সমান হবে। এখন আমরা জানি যে ডিসির দৈর্ঘ্য হচ্ছে টোটাল হচ্ছে, এর মধ্যে মাঝখানের অংশটুকু যদি 3 চলে যায়, অংশটুকু যদি 3 বাদ দেই, বাকি অংশটুকুর দৈর্ঘ্য থাকে 5, এবং সেই অংশটুকু যদি আমি দুই পাশে সমান ভাগে ভাগ করে দিই, অর্থাৎ ডিই এবং এফসির সাথে এফসির মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 5/2 বা 2.5। 2.5 লেখার দরকার নেই, আমরা 5/2 এই ফরম্যাটেই লিখবো, ঠিক আছে? আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, সো ডিই যদি 5/2 হয়, আমাদের ডিই দৈর্ঘ্য হয়ে গেছে, এখন আমাদের দরকার হচ্ছে এডির দৈর্ঘ্য। আচ্ছা, এডির দৈর্ঘ্য বিসির দৈর্ঘ্য এবং ইসির দৈর্ঘ্য কিন্তু সমান, তাই না? আমাদের এখানে বলেই দিয়েছিল বিসি আর ইসি সমান। সো বিসি আর ইসি যদি সমান হয়, ইসির দৈর্ঘ্যটা কত আমরা একটু বের করে ফেলি। ইসি হচ্ছে বিসির সমান, আচ্ছা বিসি বাদ দিই, ইসি দৈর্ঘ্য হচ্ছে ইএফ প্লাস এফসি। সো ইএফ ছিল হচ্ছে 3 আর এফসি ছিল হচ্ছে 5/2। এই দুটো যদি আমরা যোগ করি, তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম জানো, তাহলে সেটা যদি যোগ করো তাহলে পাবে 3 দুগুণে 6 আর 5 11, 11/2। ইসির দৈর্ঘ্য হচ্ছে 11/2। আর আমরা যেহেতু আগে থেকেই বলছি ইসি বিসি এডি এরা সবাই সমান, তার মানে এডির দৈর্ঘ্য হচ্ছে 11/2। তো আমরা এডির দৈর্ঘ্য পেয়ে গেলাম, আমাদের কাজ কিন্তু আসলে কমপ্লিট। আমরা এডিই কি বলে সমকোণী ত্রিভুজের, এডিই সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য জেনে গেছি, একটা হচ্ছে অতিভুজ 11/2 আর একটা হচ্ছে অন্য আরেকটা বাহু 5/2। তাহলে অপর যে বাহুটা আছে সেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেই পেয়ে যাব, ঠিক আছে? আমি আরেকবার একটু সেটা এডিই ত্রিভুজের জন্য যদি জিনিসটা লিখি, তাহলে পাই হচ্ছে এডি স্কয়ার ইকুয়ালস টু ডিই স্কয়ার প্লাস এই স্কয়ার। তো আমাদের যেহেতু এই দৈর্ঘ্য বের করতে হবে, তো আমরা এই স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারি এডি স্কয়ার মাইনাস ডিই স্কয়ার, বা শুধু এই ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার এডি স্কয়ার মাইনাস ডিই স্কয়ার। ওকে, তো বাকি কাজটুকু তোমাদের আমি পুরো অংশটুকু করে দিচ্ছি না, আমি জানি বাকিটুকু তোমরা পারবে। এডি
আর ডি এর ভ্যালু আমরা জানি, এর ভ্যালু হচ্ছে 11/2 আর ডি হচ্ছে 5/2। তোমরা এটা স্কয়ার করে দেখো কি আসে, কাটাকাটি করে ফাইনালি এইরকম একটা ফরম্যাট পাবে। ঠিক আছে, a√b এইরকম একটা ফরম্যাট পাবে। সেখান থেকেই আসলে আমরা বুঝে যাব যে a এর ভ্যালু কত এবং b এর ভ্যালু কত। আমি ফর এক্সাম্পল বলছি, এমন ধরো হতে পারে এটা আমরা পাচ্ছি হচ্ছে 3√8, ধরো এরকম পাচ্ছি। ঠিক আছে, 3√8 এটা হতে পারে। সো অথবা আরো একটা জিনিস হতে পারে, যেমন ধরো √72 যদি হয়, ধরো a এর ভ্যালু আমরা পেয়েছি √72, সেখান থেকে আমরা a√b এই ফরম্যাটে কিভাবে আনবো? সেখান থেকে আমরা a√b ফরম্যাটে আনতে পারি কিভাবে? আমরা চেষ্টা করব 72 কে কোন একটা বর্গ সংখ্যা এবং অন্য আরেকটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে। ঠিক আছে, তো আমরা জানি 72 হচ্ছে 36 ইন্টু 2। ওকে, সো 36 যেহেতু একটা বর্গ সংখ্যা, আমরা 36 কে স্কয়ার রুট বা বর্গমূল করে আলাদা করে ফেলতে পারি। ঠিক আছে, 36 কে স্কয়ার রুট হলে 6 আসে এবং বাকি যে 2 থাকে সেটাকে আর আমরা কিছু করতে পারছি না, 6√2। তো এভাবেই হচ্ছে আমাদের a√b ফরম্যাটটা পেয়ে যাব আমরা। তো যদি এরকম কিছু পাই আমরা √72 বা এইরকম কিছু যদি পাই, সেখান থেকে কিন্তু আমরা 6√2 এই ফরম্যাটটা পেয়ে যাচ্ছি। তার মানে আমরা ফাইনালি a√b এই ফরম্যাটটা পেয়ে যাব। এই তো, বাকিটুকু তোমরা নিজেরা করে নিও, আশা করি তোমরা পারবা। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই প্রবলেমটা বুঝতে, তাহলে হচ্ছে জানাতে পারো। তোমরা অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছো। তোমরা অ্যান্সার গুলো আরেকবার একটু ক্রস চেক করে দেখো। ঠিক আছে, অনেকের অ্যান্সার ডিফারেন্ট আসতেছে, তো তার মানে কেউ না কেউ তো ভুল করছো, তাই না? তো তোমরা নিজেরাই চেক করে নিতে পারবা। অনেকের অ্যান্সার হচ্ছে ডিফারেন্ট আসতেছে, তো তোমরা একটু ক্রস চেক করবা। ঠিক আছে, তোমরা হয়তো বা ছোটখাটো কোথাও ভুল করে ফেলছো, সেটা একটু চেক করে নিলেই হয়ে যাবে। আমরা আরেকটা প্রবলেম দেখতে পারি। ওকে, আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম আমরা সলভ করব। প্রবলেম স্টেটমেন্টটা একটু ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, এবিসিডি একটা কনভেক্স কোয়াড্রিল্যাটারাল বা উত্তল চতুর্ভুজ। উত্তল চতুর্ভুজ কি জিনিস সেটা নিচে এক্সপ্লেইন করা আছে। তো সিম্পলি আমরা সচরাচর যে ধরনের চতুর্ভুজ দেখে অভ্যস্ত, এবিসিডি সেই রকমই একটা চতুর্ভুজ, এটুকু বুঝলেই হবে। তো সেখানে কিছু প্রপার্টিজ দেওয়া আছে। অ্যাঙ্গেল এবিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিবিসি, তারপরে সাইড এডি ইকুয়ালস টু সিডি, আর এবি নট ইকুয়ালস টু বিসি দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই যে দেখো, এখানে কিন্তু আমরা একটা প্রমাণের প্রবলেম পেয়ে গেছি, প্রুফ করতে হবে। তো এইটা কোনো থিওরেম না, কিন্তু এটা একটা প্রমাণ টাইপের প্রবলেম। আচ্ছা, তো প্রমাণ টাইপের প্রবলেম গুলোতে তুমি যদি হচ্ছে কোনো একটা পার্টিকুলার কেস সলভ করো, সেটা কিন্তু প্রমাণ নাও হতে পারে। তো প্রমাণের বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। কোন কোন স্টেপ ফলো করলে আমরা সেটাকে একটা সলিড প্রুফ বলতে পারি, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওকে, একজন জানতে চেয়েছো অভ্যন্তরীণ কোণ কি। অভ্যন্তরীণ কোণ মানে হচ্ছে এই যে আমরা সচরাচর বললাম না, যেই কোণগুলো দেখে অভ্যস্ত সেগুলোই, যেই চতুর্ভুজ দেখে অভ্যস্ত সেটাই হচ্ছে কনভেক্স কোয়াড্রিল্যাটারাল। আর এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই যে এই কোণগুলো। ঠিক আছে, এই প্রত্যেকটা কোণ এরা যদি 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাহলেই সেটাকে আমরা উত্তল চতুর্ভুজ বলি। ঠিক আছে, তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা মানে কনভেক্স তো বুঝলাম, তাহলে কনকেভ কোয়াড্রিল্যাটারালটা কি রকম হয়? তো কনকেভ কোয়াড্রিল্যাটারালটা একটু অন্যরকম, এই যে এই টাইপের হয়। ঠিক আছে, এ বি সি ডি, এবিসিডি এটা কিন্তু একটা কনকেভ কোয়াড্রিল্যাটারাল। এটা যদিও দেখতে দুইটা ত্রিভুজের ইয়া মনে হচ্ছে, কিন্তু এখানে একটা কনকেভ কোয়াড্রিল্যাটারাল আছে। আবার আরো ইজি দেখাতে পারি, এই যে এটা, এটাও কিন্তু একটা কনকেভ কোয়াড্রিল্যাটারাল। কেন? কারণ এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রির চেয়ে বড়। ওকে, তো আমরা ওগুলোয় যাব না, আমরা সচরাচর যে চতুর্ভুজ গুলো দেখে থাকি সেগুলো নিয়েই চিন্তা করব। ওকে, তো আমরা একটা চতুর্ভুজ এঁকে ফেলি।
আমাদের নিজেদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবে একটা আঁকবো। এখানে ইনিশিয়ালি এত বেশি কিছু চিন্তা করে আঁকা সম্ভব হবে না। তো এবিসিডি সিম্পলি একটা চতুর্ভুজ এঁকে নিলাম। তবে একটু খেয়াল রাখবে তোমরা বর্গ, আয়ত এই জিনিসগুলো আঁকবে না। বৃত্তস্থ চতুর্ভুজ কি, সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি, যে চতুর্ভুজকে বৃত্তে অন্তর্লিখিত করা যায়, অথবা অন্যভাবে বললে একটা চতুর্ভুজের 4টা বিন্দুই যদি একটি বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে সেটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলা হয়। তোমার মনে হতে পারে যে সব চতুর্ভুজই তো বৃত্তস্থ। না, সব চতুর্ভুজ কিন্তু বৃত্তস্থ হবে না। ঠিক আছে, যেমন ধরো আমি যদি এইরকম একটা শেপ আঁকি, এটাকে তুমি কোনোভাবেই একটা বৃত্তের মধ্যে ফেলতে পারবা না। তো সব চতুর্ভুজ কিন্তু বৃত্তস্থ না। আমাদেরকে প্রুফ করতে হবে যে এই যে গিভেন যে ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী একটা চতুর্ভুজ যদি আমি আঁকি সেটা অবশ্যই বৃত্তস্থ হবে, সেটা প্রুফ করতে হবে। তো আমি এবিসিডি নিয়ে নিলাম, এবিসিডি নিয়ে নিলাম। তো অ্যাঙ্গেল এবিডি আমরা তাহলে বিডি ডায়াগোনাল বা কর্ণ এঁকে নিচ্ছি। এবিডি এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ডিবিসির সমান, ডিবিসি এই অ্যাঙ্গেল দুইটা সমান। ওকে, আর দেওয়া আছে এডি ইকুয়ালস টু সিডি, এডি ইকুয়ালস টু সিডি, এই সাইডটা আর এই সাইডটা সমান। আরো একটা ইনফরমেশন দেওয়া আছে এবি নট ইকুয়ালস টু বিসি। এখন আমাদের প্রুফ করতে হবে যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, সো কিভাবে সলভ করা যায়? ইনিশিয়ালি দেখে কোনো কুল কিনারা হয়তো বা অনেকেই খুঁজে পাবা না, তবে এটা খুবই চমৎকার একটা প্রমাণ আছে। আচ্ছা, তো এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা দেখে সবার প্রথম কোন জিনিসটা তোমাদের মাথায় আসে বলো তো? এই চিত্রটা দেখে এবং এই যে ইনফরমেশন দেওয়া আছে আমরা কিভাবে আগাতে পারি সেটা তোমরা একটু ক্লু দিতে পারো। এবং এই ইনফরমেশন গুলো দেখে ফার্স্ট কোন জিনিসটা মাথায় আসে তোমরা সেটা একটু শেয়ার করো। যে দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, দুইটা সাইড ইকুয়াল, এই জিনিসগুলো সাধারণত কিসের সাথে দেওয়া থাকে? ভেরি গুড। অনেকেই, আমি যেটা জানতে চাচ্ছি, সর্বসমতা, সদৃশ ত্রিভুজ অথবা সর্বসমতা, সাধারণত সর্বসমতার ক্ষেত্রে বা কনগ্রুয়েন্সির ক্ষেত্রে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই যে এবিডি আর ডিবিসি এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ ত্রিভুজ না বা সর্বসম ত্রিভুজ না। ঠিক আছে, কেন সর্বসম ত্রিভুজ না? প্রথম কথা হচ্ছে এটা দেখে তোমাদের মনে হতে পারে যে এবিডি আর ডিবিসি সর্বসম। এই দুইটা ত্রিভুজ সর্বসম না। তার আগে আরেকটু জিনিস দেখি যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে যে এরা সর্বসম হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এডি আর ডিসি সমান, এডি আর ডিসি সমান। তারপর একটা কমন বাহু আছে, সাধারণ বাহু আছে ডিবি, তো ডিবি সমান ডিবি। আর একটা অ্যাঙ্গেলও আছে, দেখো এবিডি ইকুয়ালস টু ডিবিসি। তাহলে তো সর্বসম হওয়ার কথা, তাই না? একটু চিন্তা করে দেখো, আমরা সর্বসমতার অনেকগুলো থিওরেম জানি, সেটার মধ্যে একটা থিওরেম কিন্তু আছে যে দুইটা বাহু আর একটা কোণ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম। কিন্তু এখানে বলতো ঝামেলাটা কোথায়? এই দুইটা ত্রিভুজ সর্বসম না, এই ইনফরমেশনের বেসিসে আমরা বলতে পারি না যে এই দুইটা ত্রিভুজ সর্বসম। কেন বলতে পারি না? কনগ্রুয়েন্ট হবে না, সেটা আরো একটা ইজি জিনিস, ইজি একটা ইনফরমেশন দেখে আমরা বলতে পারি। কিন্তু এই ইনফরমেশন দেখে আমরা কেন নিশ্চিতভাবে বলতে পারবো না যে এই দুইটা ত্রিভুজ সর্বসম? একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইটা অনেকে বলে দিচ্ছ। এবি নট ইকুয়ালস টু বিসি, এটা তো ইনফরমেশন দেওয়াই আছে, সেজন্য আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এই দুইটা ত্রিভুজ সর্বসম না। সর্বসম হইলে একেবারে তিনটা বাহু তিনটা কোণ সমান হতে হবে। কিন্তু আমি এখন যেটা জানতে চাচ্ছি
যে আমরা দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান আর একটা কোণ সমান, এই ইনফরমেশনটা থেকে কেন বলতে পারবো না যে দুইটা ত্রিভুজ সর্বসম? আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা সর্বসমতার যেই থিওরেমটা জানি, দুইটা বাহু এবং একটা কোণ, সেটার ক্ষেত্রে সেই কোণটা অন্তর্ভুক্ত কোণ হতে হবে। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এটা না হলে আমরা কিন্তু বলতে পারবো না যে ত্রিভুজ দুইটা সর্বসম। আবার বলছি, দুইটা ত্রিভুজের সর্বসমতার বেশ কয়েকটা থিওরেম আছে। তার মধ্যে একটা থিওরেম হচ্ছে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ। এই অন্তর্ভুক্ত শব্দটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অন্তর্ভুক্ত জিনিসটা কি একটু বুঝাই। ধরো আমি দুইটা ত্রিভুজ আঁকি একটু। এখানে দুইটা ত্রিভুজ নিচ্ছি, এ বি সি, আর এখানে আরেকটা নিচ্ছি ডিইএফ। এই দুইটা ত্রিভুজ নিলাম। সো এই এ কোণ পরে আসি, আগে হচ্ছে এ বি আর ডিই সমান, বিসি আর ইএফ সমান। দুইটা বাহু সমান হয়ে গেল দুইটা ত্রিভুজের। আচ্ছা, এখন যদি আমি দেখাই যে এই সি কোণ আর এফ কোণ সমান, তাহলে কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারবো না ত্রিভুজ দুইটা সর্বসম। কেন বলতে পারবো না? কারণ এই দুইটা বাহু এবং একটা কোণের যে থিওরেমটা আছে সেখানে বলা হয়েছে যে অন্তর্ভুক্ত কোণ সমান হতে হবে। অন্তর্ভুক্ত কোণ মানে কি? যেই দুইটা বাহু সমান তাদের মাঝখানের যে কোণটা, অর্থাৎ আমাদের অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই যদি সমান হয়, তবেই আমরা নিশ্চিতভাবে বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম, ঠিক আছে? যদি অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল এফ সমান দেওয়া থাকে, সেই ইনফরমেশনের বেসিসে আমরা বলতে পারবো না, সেই ইনফরমেশনের বেসিসে আমরা বলতে পারবো না যে ত্রিভুজ দুইটা সর্বসম। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে, অন্তর্ভুক্ত হতে হবে। তো অন্তর্ভুক্ত না হলে ত্রিভুজ দুইটা সর্বসম নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। ওকে, আমরা আমাদের কোশ্চেনে আবার ফেরত যাই। আমাদের যদিও এত কষ্ট করার প্রয়োজন ছিল না, তারপর আমরা থিওরেমটা জেনে নিলাম, থিওরেমের ভেতরের একটু জিনিস জেনে নিলাম। আমাদের এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেটার থেকে এমনিই বলতে পারতেছি যে এ বি আর বিসি যেহেতু সমান না, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম না। ওকে, তাহলে কিভাবে সলভ করা যায়? আমরা যেই একটা আশা পেয়েছিলাম যে ত্রিভুজ দুইটা সর্বসম হতে পারে, সেখান থেকে হয়তো বা কোনো ইনফরমেশন পাবো না, সেটাও পাচ্ছি না। তাহলে কি করা যায়, কি করা যায়? তোমরা কোনো আইডিয়া শেয়ার করতে পারো কিনা দেখো। কি বুঝতে পারোনি সেটা বললে ভালো হতো। একজন জানতে চেয়েছো বুঝতে পারোনি। আচ্ছা, মনে হয় সর্বসমতার এই জিনিসটা বুঝো নেই। দুইটা ত্রিভুজ সর্বসম বা কনগ্রুয়েন্ট কখন হয়? অনেকগুলো থিওরেম আছে, একটা থিওরেম, তার মধ্যে একটা থিওরেম হচ্ছে, এটাকে আমরা সংক্ষেপে এসএএস বলি। এসএএস মিন্স সাইড অ্যাঙ্গেল সাইড। এর মানে হচ্ছে, যদি আমাকে গিভেন দ্যাট দুইটা ট্রায়াঙ্গেলের দুইটা করে সাইড ইকুয়াল, যেমন এই যে এবিসি ত্রিভুজের এ বি আর বিইএফ ত্রিভুজের বিই সমান, এবং বিসি আর ইএফ সমান। আমি লিখেও দিই, এ বি ইকুয়ালস টু ডিই, আর দেওয়া আছে বিসি ইকুয়ালস টু ইএফ। এই দুইটা দেওয়া আছে, ওকে, কোনো সমস্যা নেই, এতটুকু কোনো সমস্যা নেই। দুইটা ত্রিভুজের দুইটা করে বাহু সমান। এখন আরেকটা কোণ সমান হতে হবে। এখন যদি দেওয়া থাকে যে সি কোণ আর এফ কোণ সমান, অথবা এ কোণ আর ডি কোণ সমান, ঠিক আছে? ধরো এটা নাই, দেওয়া আছে এ কোণ আর ডি কোণ সমান। এই ইনফরমেশনের বেসিসে আমি বলতে পারবো না এই ত্রিভুজ দুইটা সর্বসম, ঠিক আছে? ওকে, আমি টার্মস গুলো একটু ইংলিশে বলার চেষ্টা করি। দেখো, দুইটা ত্রিভুজ কনগ্রুয়েন্ট কখন, দুইটা ট্রায়াঙ্গেল কখন কনগ্রুয়েন্ট হয়, কখন সর্বসম হয়? অনেকগুলো থিওরেম আছে, তার মধ্যে একটা থিওরেম হচ্ছে এসএএস থিওরেম। এই থিওরেম অনুযায়ী আমরা বলতে পারি দুইটা ত্রিভুজ, দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো করে সাইড যদি ইকুয়াল হয়, আর তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল বা অন্তর্ভুক্ত কোণটা যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। এখানে কি দেওয়া আছে? দুইটা সাইড ইকুয়াল দেওয়া আছে, কিন্তু যে অ্যাঙ্গেলটা ইকুয়াল দেওয়া এ আর ডি, এই অ্যাঙ্গেলটা কিন্তু ইনক্লুডেড অ্যাঙ্গেল না, অন্তর্ভুক্ত কোণ না। অন্তর্ভুক্ত কোণ একমাত্র হতে পারে এখানে হচ্ছে বি কোণটা, বি আর ই। যদি দেওয়া থাকে যে বি আর ই কোণ সমান, তাহলেই কেবল আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুইটা সর্বসম। ওকে, আশা করি এবার বুঝতে পারছো। সো কনগ্রুয়েন্সি নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে হয়তো বা আলোচনা করব। আজকে আমরা কনগ্রুয়েন্সি নিয়ে আর আগাতে পারছি না। আমরা যে প্রবলেমটা এখানে দেখেছি সেই প্রবলেমটা সলভ করার দিকে যাই। ওকে, আচ্ছা,
এখন আমরা একটা ইন্টারেস্টিং কাজ করব, সেটা হচ্ছে এই যে ডিবিসি ট্রায়াঙ্গেলটা আছে, তাই না? ডিবিসি ট্রায়াঙ্গেল, এই ডিবিসি ট্রায়াঙ্গেলটাকে আমরা একটু ফ্লিপ করার চেষ্টা করব। ফ্লিপ করা বলতে বোঝাচ্ছি যে আমি এটাকে উল্টে দিতে চেষ্টা করব। হ্যাঁ, মানে এই যে ডি বিন্দুটাকে এই পাশে নিয়ে আসবো, বি এর পাশে, আর বি বিন্দুটাকে ওই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো সেটা যদি করি চিত্রটা কেমন হবে, আমি আরেকটা চিত্র আঁকি। আমি এই চিত্রটাই, এই ফিগারটাই রিড্র করতেছি। দেখো এডিবি যেরকম পজিশনে ছিল সেই রকম পজিশনেই থাকবে। হ্যাঁ, এখন আমরা এই যে ডিবিসি যেটা, ডি বিন্দুটা এই পাশে ছিল, আমি ডি বিন্দুটাকে এখন এই পাশে নিয়ে আসতে চাচ্ছি, আর বি বিন্দুটাকে ওই পাশে নিয়ে যেতে চাচ্ছি। হ্যাঁ, তো এরকম যদি হয় তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে, তাই না? সি বিন্দুর পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা নতুন করে একটা ফিগার ড্র করলাম, যেটা আসলে কি, আমরা যে ডিবিসি ট্রায়াঙ্গেল যেটা ছিল, ডিবিসি ট্রায়াঙ্গেলটাকে উল্টিয়ে দিয়েছি। ঠিক আছে, উল্টিয়ে দিয়েছি। এখন নতুন চিত্র অনুযায়ী একটু দেখো তো নতুন চিত্রটা কিরকম হয়। আচ্ছা, আমরা এই চিত্রটা আগের চিত্রের উপরেই আঁকবো। হ্যাঁ, আগের চিত্রের উপরেই যদি আঁকি মোটামুটি এরকম কিছু একটা হবে। আমরা সেটার নাম দিচ্ছি ধরো সি প্রাইম। সি প্রাইম দিচ্ছি, অথবা আগে এটার মধ্যেই দেখাই, নয়তো বেশি কঠিন হয়ে যাবে। আমরা বাম পাশের চিত্রেই দেখাই। দেখো বাম পাশের চিত্রটা আমরা নতুন করে ড্র করছি, সেখানে কি করা হয়েছে, জাস্ট বিডিসি যে ট্রায়াঙ্গেলটা ছিল সেই ট্রায়াঙ্গেলটা ফ্লিপ করে দিছি, উল্টায় দিছি। উল্টায় দেওয়াতে এখন চিত্রটা কি রকম দাঁড়াচ্ছে দেখো তো। আমরা জানি যে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা ছিল এই অ্যাঙ্গেলটার সমান, তাই না? একটু চিন্তা করে দেখো তো, এইটার যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, তো এখন যেহেতু আমরা উল্টায় দিছি, এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে এক্স। ওকে, আচ্ছা, আর দুইটা সাইড ইকুয়াল ছিল, সেই সাইড দুইটা কিন্তু এখন এই পাশে সরে আসছে, এবি আর সিডি হচ্ছে ইকুয়াল। ওকে, আচ্ছা, এতটুকু কি সবাই বুঝতে পারছো? চিত্রটা যে উল্টায় দিছি এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু সবাই জানাও। আমরা বিডিসি ট্রায়াঙ্গেলটাকে উল্টিয়ে দিয়েছি, তাতে নতুন একটা শেপ পেয়েছি। এখন যেহেতু ট্রায়াঙ্গেলের মধ্যে আমি কোনো চেঞ্জ আনি নাই, মানে বিসি বাহুর দৈর্ঘ্য, ডিসি বাহুর দৈর্ঘ্য, ওগুলোতে কোনো চেঞ্জ আনি নাই, জাস্ট ধরে উল্টায় দিছি, ধরে নাও। তো সেটার ক্ষেত্রে আমাদের নতুন চিত্র অনুযায়ী আমরা যদি ইনফরমেশন গুলোকে আরেকবার সাজাই, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, আর এই বাহুটা এবি এবং সিডি বাহুটা সমান। আচ্ছা, এখন বলতো এই যে এবিসিডি চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ? এবিসিডি কোয়াড্রিলেটারালটা কি টাইপসের কোয়াড্রিলেটারাল হয়ে গেছে? আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করছে যে কখন ফ্লিপ করতে হবে, কিভাবে বুঝবা? আসলে একটা প্রবলেমকে তুমি বিভিন্ন ভাবে ট্রাই করবা, হয়তোবা তুমি একবারেই পারবা, অথবা দুই তিনবারে যে মাথায় আসবে কি করতে হবে। ঠিক আছে, এক একটা প্রবলেম সলভ করার স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। তুমি এই যে একটা স্ট্র্যাটেজি দেখলা, হয়তোবা এরকম অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবা। তো আগে থেকে আমরা সবকিছু বলতে পারবো না। তুমি যত বেশি প্রবলেম সলভ করবা, একটা পর্যায়ে যায় তুমি বুঝতে পারবা যে এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করা যেতে পারে। ঠিক আছে, ওকে। সো অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। সামান্তরিক না, সামান্তরিক হবে না। এটা প্রথমত আমি আসি, দেখো এই অ্যাঙ্গেল, এটা এক্স, এটাও এক্স, তার মানে এই দুইটা অ্যাঙ্গেল যদি সমান হয়, এটা কিন্তু একান্তর কোণ। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এডি আর বিসি প্যারালাল। ঠিক আছে, আচ্ছা, তো এই দুইটা কোণ যদি সমান হয়, এখান থেকে আমরা এই ইনফরমেশনটুকু বলতে পারি যে এডি আর বিসি প্যারালাল। আচ্ছা, এডি আর বিসি যদি প্যারালাল হয়, তাহলে আমরা অ্যাটলিস্ট বলতে পারি এটা ট্রাপিজিয়াম। এটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম কিনা সেটা আমরা এখনো শিওর না। ঠিক আছে, প্যারালেলোগ্রাম কিনা এখনো শিওর না। তো প্যারালেলোগ্রাম না, এর কারণটা হচ্ছে এই যে ইনফরমেশনটা দেওয়া ছিল এবি নট ইকুয়ালস টু বিসি। ঠিক আছে, এবি আর বিসি সমান না। দেখো এখন এবি আর বিসি কোনটা হয়ে গেছে বলতো? আমরা যেহেতু ফ্লিপ করে দিছি, এখন কিন্তু আর আমাদের এই যে এবি আর বিসি আগের মতো নাই। ঠিক আছে, এই যে এবি ছিল, আমি এটাকে অন্য একটা মার্ক করতেছি, এবি আর বিসি ছিল এটা, এই দুই পাশেরটা। তো এখন এবির জায়গায় সেটা চলে আসছে এডি, আর বিসিটা চলে গেছে উপরে। দেখো এই দুইটা, যে দুইটা বাহু আমরা বলছি প্যারালাল,
তারা কিন্তু সমান না। যদি প্যারালাল হয় কিন্তু সমান না হয় তাহলে সেটা অবশ্যই ট্রাপিজিয়াম হবে। কথাটা আশা করি বুঝতে পারছো। আমাদের এই ইনফরমেশনটা চেঞ্জ হয়ে গেছে, এবি নট ইকুয়ালস টু বিসি, এখন সেটা দাঁড়াচ্ছে এডি নট ইকুয়ালস টু বিসি। ওকে, এডি নট ইকুয়ালস টু বিসি যদি তাই হয়, এডি নট ইকুয়ালস টু বিসি যদি হয়, ইন দ্যাট কেস আমরা বলতে পারি এটা একটা ট্রাপিজিয়াম, এটা কখনোই প্যারালেলোগ্রাম না, এটা কখনোই সামান্তরিক না। আরো মজার বিষয় হচ্ছে এটা একটা আইসোসেলেস ট্রাপিজিয়াম, যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো এটা যদি একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয় তাহলে আমরা কিন্তু আগেই প্রমাণ করেছিলাম যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম অবশ্যই বৃত্তস্থ হবে। ওকে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম অবশ্যই বৃত্তস্থ হবে। তো আমরা এক প্রমাণের একটা বড় অংশ কমপ্লিট করে ফেলছি, যেহেতু আমরা প্রুফ করে ফেলছি যে নতুন যে চিত্রটা সেটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বা আইসোসেলেস ট্রাপিজিয়াম। তার মানে নতুন যে চিত্রটা সেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ওকে, এখন কিন্তু আমার প্রমাণটা কমপ্লিট হয় নাই। এই পর্যন্ত শুনে অনেকে হয়তো বা মনে করতেছে যে ও ইজি হয়ে গেল, না, প্রমাণ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। আমরা প্রুফ করছি এই নতুন যে শেপটা সেটা হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বা বৃত্তস্থ চতুর্ভুজ, কিন্তু এটা তো আমার গিভেন যে স্ট্রাকচার ছিল সেটা না। ঠিক আছে, আমাদের প্রদত্ত চিত্রটা কিন্তু এটা ছিল না। তো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সমান আমরা বলতে পারি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানে আমরা প্রমাণের একটা অংশ কমপ্লিট করলাম যে এই যে এডিসিবি এটা দিয়ে কি আঁকা যায়, এটা দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, এটার চারটা যে শীর্ষবিন্দু আছে সেটা দিয়ে একটা বৃত্ত আঁকা যায়। আচ্ছা, তো বাকি অংশটুকু আমি পুরোপুরি সলভ করে দেব না, তোমাদেরকে একটা ক্লু দেব। দেখো আমি কিন্তু দুইটা চিত্র এঁকেছিলাম, এই যে ডান পাশের চিত্রটা এখন আমার কাজে লাগবে। ডান পাশের চিত্রটা আগের চিত্র আর নতুন চিত্রের কম্বিনেশন। ঠিক আছে, আগের চিত্র আর নতুন চিত্রের কম্বিনেশন। এখন একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হবে। ঠিক আছে, একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হবে। তো এখন আমি যদি কোনোভাবে প্রুফ করতে পারি যে আমার আগের যে চিত্রটা ছিল সেই চিত্রের সি বিন্দুটা সেই বৃত্তের উপরেই অবস্থিত, তাহলে কিন্তু আমার প্রমাণটা কমপ্লিট হবে। আমি আরেকবার একটু কথাটা ক্লিয়ার করি, কথাটা একটু পেঁচানো মনে হতে পারে, কিন্তু তুমি যখন নিজে সলভ করবা তখন আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আবার বলি, আমরা জাস্ট প্রুফ করলাম হচ্ছে এই যে নতুন যে ফিগারটা আছে সেটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তার মানে এই যে এডিসিবি যে চতুর্ভুজটা আছে, কোয়াড্রিল্যাটারালটা আছে, সেটার উপর দিয়ে আমরা একটা সার্কেল ড্র করতে পারবো। আচ্ছা, তার মানে এই যে আমার এখানে এই চিত্রটা কি বোঝাচ্ছে যে নতুন যে ফিগারটা আছে সেটা দিয়ে আমরা একটা বৃত্ত আঁকতে পারতেছি। এখন আমি জাস্ট এটা প্রুফ করব আমার আগের যে চতুর্ভুজটা ছিল সেটার যে সি বিন্দুটা আছে সেটাও এই বৃত্তের উপরই অবস্থিত। ঠিক আছে, আশা করি কথাটা বুঝতে পারছো। আমি জাস্ট এইটুকু প্রুফ করব নতুন যে সি বিন্দুর পজিশন আর আগের যে সি বিন্দুর পজিশন এই দুইটাই এই বৃত্তের উপর অবস্থিত। ঠিক আছে, ওকে। সো এই প্রমাণটা আমি কমপ্লিট করব না, আমি তোমাদের কাছে ছেড়ে দেব, তবে সেটার জন্য একটা থিওরেম তোমাদের জানা লাগবে, সেই থিওরেমটা দিয়ে আমি শেষ করব। ওকে, তো থিওরেমটা কি? থিওরেমটা হচ্ছে খুবই ইজি একটা জিনিস। আমরা বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের নাম শুনেছি অনেকেই, না শুনলেও কোনো সমস্যা নাই, আমি সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে একটা বৃত্ত আমি ড্র করলাম, বৃত্তের যে কোনো দুইটা বিন্দু নিলাম, অর্থাৎ একটা আর্ক নিলাম, এবি আর্ক। সো এবি আর্কের দুইটা যে এন্ড পয়েন্ট আছে সেখান থেকে আমি দুটো লাইন ড্র করলাম যারা বৃত্তের উপর অন্য আরেকটা বিন্দুতে মিট করে, ধরলাম এটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, সো এই যে এবি আর্কের উপর একটা অ্যাঙ্গেল ড্র করলাম সেটা হচ্ছে এসিবি, এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। আবার বলি, বৃত্তের উপর যে কোনো দুইটা পয়েন্ট নেব,
সেটা দিয়ে একটা আর্ক ড্র করা যায়, এবি আর্ক। তো আমরা বলবো যে সি যদি আরেকটা বিন্দু হয় বৃত্তের উপর, অ্যাঙ্গেল এসিবি একটা বৃত্তস্থ কোণ হবে যদি সি বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত হয়। ওকে, এটাকে আমরা অ্যাঙ্গেল সাবটেন্ডেড এট সেন্টার অর অ্যাঙ্গেল সাবটেন্ডেড এট সার্কেল এই দুইটা টার্ম দিয়ে বিবেচনা করি। অ্যাঙ্গেল সাবটেন্ডেড এট সার্কেল, বৃত্তস্থ কোণ হচ্ছে সার্কেল আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে সেন্টার। আচ্ছা, সো একটা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। একটা বৃত্তের ক্ষেত্রে একই চাপ বা একই আর্কের উপরে, সেম আর্কের উপরে আমি যতগুলো এরকম অ্যাঙ্গেল সাবটেন্ডেড এট সার্কেল ড্র করব সবগুলোই সমান হবে। ঠিক আছে, বাংলায় বললে একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। আমি বাংলাটা একটু লিখে দিচ্ছি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। সকল বৃত্তস্থ কোণ সমান। তো একদমই ইজি হয়ে গেছে আশা করি তোমাদের জন্য। সকল বৃত্তস্থ কোণ সমান। আমি এই ডান পাশে যে ফিগারটা ড্র করেছি সেটার জন্য এটা একটু দেখাই, যে এখানে আমরা এসিবি একটা অ্যাঙ্গেল পেয়েছি, আমি আরেকটা পয়েন্ট নিলাম ডি, তারপরে এডিবি আরেকটা অ্যাঙ্গেল ড্র করলাম, আমি আরেকটা পয়েন্ট নেই এদিকে ই, এইবি আরেকটা অ্যাঙ্গেল ড্র করলাম। তো এখানে তিনটা অ্যাঙ্গেল ড্র করলাম না, প্রত্যেকটা অ্যাঙ্গেলই সমান হবে। এডিবি equals to ACB equals to AEB। একটু ছোট হয়ে গেছে, তোমরা বুঝে নিও। একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। ঠিক আছে, একটা আর্ক নিবে, প্রথমে একটা দুইটা পয়েন্ট নেবা। তো সেই দুইটা পয়েন্ট থেকে আমরা যতগুলো বৃত্তস্থ কোণ আঁকতে পারবো একটা বৃত্তের উপরে, সবগুলো বৃত্তস্থ কোণ সমান হবে। এই যে এখানে একটু খেয়াল করে দেখো, আমরা এ বি একটা আর্ক নিয়েছি, সেই এ এবং বি থেকে আমরা অনেকগুলো অ্যাঙ্গেল ড্র করেছি, এডিবি, এসিবি এন্ড এইবি, প্রত্যেকটা কোণই সমান। ঠিক আছে, আচ্ছা, তো প্রত্যেকটা কোণ যদি সমান হয়, এই থিওরেমটা যদি তোমরা এখন জাস্ট অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি পুরো প্রমাণটা আর বলছি না, তবে শুরু থেকে আমরা যা যা বলছি সেটা হচ্ছে আরেকবার একটু ছোট্ট করে আমি রিভিউ করি। আমাদের দেওয়া ছিল এবিসিডি একটা চতুর্ভুজ, যেখানে কিছু ইনফরমেশন দেওয়া ছিল, আমরা র্যান্ডমলি এবিসিডি চতুর্ভুজটা ড্র করেছি। তারপরে আমাদের সুবিধার জন্য, প্রমাণের সুবিধার্থে আমরা এই যে বিসিডি যে ট্রায়াঙ্গেলটা আছে সেটাকে ফ্লিপ করে দিয়েছি। ফ্লিপ করে দেওয়াতে আমরা দেখতে পেয়েছি নতুন যে চিত্রটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা আইসোসিলেস ট্রাপিজিয়াম বা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আমরা আগেই প্রমাণ করে এসেছি, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বৃত্তস্থ হবে। তারপর সেখান থেকে আমরা আরেকটা থিওরেম দেখেছি, সেই থিওরেমটা তোমরা যদি ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারো আশা করি প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, উত্তল চতুর্ভুজের এক্সাম্পল মানে কথাটা নিচে লেখা আছে, তোমরা একটু পুরো প্রশ্নটা পড়ে দেখো, পেয়ে যাবা। উত্তল চতুর্ভুজ হচ্ছে যেই চতুর্ভুজের প্রত্যেকটা কোণ মানে অভ্যন্তরীণ কোণ যেগুলো আর কি, সেগুলো প্রত্যেকটাই 180 ডিগ্রির চেয়ে ছোট। ঠিক আছে, অবতল চতুর্ভুজের একটা এক্সাম্পল আমি দেখিয়েছি, যে এইরকম একটা চতুর্ভুজ, এটা কিন্তু একটা অবতল চতুর্ভুজ হবে, কারণ এই যে এই অ্যাঙ্গেলটা সেটা 180 ডিগ্রির চেয়ে বড় হচ্ছে। ওকে, আশা করি সবাই বুঝছো। যদি বুঝতে একটু সমস্যাও থাকে, লাইভটা শেষ হওয়ার পর তোমরা আবার সেটা দেখে নিতে পারবা। আমরা আরেকটা প্রবলেমের একটা হিন্টস দিয়ে, আমরা আরেকটা প্রবলেম আছে সেই প্রবলেমের কিছুটা হিন্টস দিয়ে মানে আজকের ভিডিওটা, আজকের লাইভটা শেষ করব। দেখো, লাস্ট প্রবলেম ফর টুডে, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, রেক্ট্যাঙ্গেল এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, সেখানে বি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকা হয়েছে, ডি কে কেন্দ্র করে আরেকটা আর্ক ড্র করা হয়েছে। ঠিক আছে, এই দুইটা আর্ক বা এই দুইটা যে বৃত্তচাপ আঁকা হয়েছে, এখানে দুই কোণায় আসলে দুইটা
কোয়ার্টার সার্কেল হয়েছে, তাই না? তোমরা বুঝতে পারছো কোয়ার্টার সার্কেল হচ্ছে একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ। তো দুই পাশে আসলে দুইটা কোয়ার্টার সার্কেল ড্র করা হয়েছে, যেখানে কিছু অংশ আবার ওভারল্যাপ করছে। ঠিক আছে, এই যে এই অংশটুকু ওভারল্যাপ করছে। আমি কালার চেঞ্জ করে দেখাই। দুইটা কোয়ার্টার সার্কেল ওভারল্যাপ করছে। আচ্ছা, তো আরেকটা জিনিস করা হয়েছে, সেই দুইটা কোয়ার্টার সার্কেলের সেন্টার টু সেন্টার কানেক্ট করা হয়েছে, অর্থাৎ বিডি কানেক্ট করা হয়েছে। তো এখানে কিছু শেডেড এরিয়া দেখা যাচ্ছে। তো এইখানের নিচের যে শেডেড এরিয়া, এইটুকু দেওয়া আছে এক্স, আর ডান দিকে উপরে যে শেডেড এরিয়াটুকু আছে সেটা দেওয়া আছে হচ্ছে ওয়াই। আমাদের প্রুফ করতে হবে না, আমাদের এখানে ওয়াই মাইনাস এক্স এর একটা কি বলবো, একটা ইকুয়েশন দেওয়া আছে। তো এখান থেকে আমাদের বের করতে হবে এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ক্ষেত্রফল কত। আলটিমেটলি এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে y মাইনাস এক্স ইকুয়ালস টু 80 মাইনাস 25 পাই বাই 4, এই জিনিসটা বোঝাটাই ইম্পর্টেন্ট। আরেকটা ছোট্ট জিনিস আছে, এফ এর ভ্যালু দেওয়া আছে 3। তো এফ এর ভ্যালু যদি 3 হয়, একটু খেয়াল করে দেখি এফ কোনটা। এফ হচ্ছে যে এই অংশটুকু, এইটা হচ্ছে 3। আচ্ছা, আর দুই পাশে যে দুইটা কোয়ার্টার সার্কেল ড্র করা হয়েছে, সেই দুইটা কোয়ার্টার সার্কেলের রেডিয়াস আমরা জানি না। রেডিয়াসটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে এ। ঠিক আছে, তো এ বি যদি এ হয়, এদিকে বিইও হবে এ, অন্যদিকে সিডিও হবে এ, এফ ডিও হবে এ। ঠিক আছে, সো আলটিমেটলি ফাইনালি আমাদেরকে যে ক্ষেত্রফলটা বের করতে হবে এবিসিডি আয়তর, সেই ক্ষেত্রফল বের করার জন্য আমার জাস্ট এর ভ্যালুটা জানলেই হবে। কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তো এখানে আমরা দৈর্ঘ্য দেখতে পাচ্ছি a প্লাস 3, তাই না? এই যে ডিএফ হচ্ছে a, আর এফ তো আমাদের কোশ্চেনেই দেওয়া আছে 3, তার মানে a প্লাস 3, এটার সাথে আমরা যদি a মাল্টিপ্লাই করি, a গুণ করি, তাহলেই হচ্ছে আমরা এবিসিডি আয়তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন এই এর ভ্যালুটা বের করার জন্যই আসলে আমাদেরকে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে y মাইনাস এক্স ইকুয়ালস টু 80 মাইনাস 25 পাই বাই 4। এখন আমরা এই কাজটা একটু করার চেষ্টা করব কিভাবে y মাইনাস এক্স ইকুয়ালস টু এটা আসতেছে। হ্যাঁ, আচ্ছা, তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে y এর ক্ষেত্রফলটা একটু চিন্তা করতে হবে, জাস্ট y। ঠিক আছে, দুইটা নিয়ে আমরা চিন্তা করব না, শুধু y নিয়ে চিন্তা করব। দেখো এই যে উপরে ডান কোণায় যে শেডেড এরিয়া, সেটা যদি y হয়, তাহলে নিচের বাম দিকে নিচের দিকে যে অংশটুকু আছে সেটাও তো y হবে। যেহেতু এই জিনিসটা পুরোটাই সিমেট্রিক, তাহলে উপরের ডান দিকের যদি y হয়, তাহলে নিচের বাম দিকে যে অংশটুকু আছে সেটাও কিন্তু y হবে। আচ্ছা, আবার দুইটা কোয়ার্টার সার্কেল যে ওভারল্যাপ করছে, সেই জায়গায় টোটাল যে অংশটুকু সেটার ক্ষেত্রফল কি হবে? দেখো নিচের হাফ অংশের ক্ষেত্রফল দেওয়া আছে এক্স, নিচের অংশটুকু শেড করা, তাহলে উপরের অংশটুকু অবশ্যই এক্স হবে। তাহলে কমন অংশটুকু পুরোটা হবে 2x। ওকে, কমন অংশটুকু পুরোটুকু হবে 2x। আচ্ছা, এখন দেখো আমরা এই যে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটাকে কি এটা লিখতে পারি? এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু দুইটা কোয়ার্টার সার্কেল, আমি বাংলা ইংলিশ মিশিয়ে লিখতেছি, কোয়ার্টার সার্কেল। দেখো এবিসিডির ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারি যে দুইটা কোয়ার্টার সার্কেল প্লাস দুইটা ওয়াই। এই যে উপরে একটা ওয়াই আছে, নিচে একটা ওয়াই আছে। আচ্ছা, এইটুকু কি ঠিক আছে নাকি আরো কিছু কম বেশি হবে? একটু তোমরা বলো তো দেখি। আমি যা করতে চাচ্ছি, এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা, সেটাকে দুই ভাবে বের করতে চাচ্ছি। একটা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আরেকটা বের করতে চাচ্ছি ভেতরের যে অংশগুলো আছে সেগুলোকে যোগ করে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো ভেতরের যে অংশগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ওয়াই আছে, আর হচ্ছে দুইটা কোয়ার্টার সার্কেল আছে। তো আমি দুইটা কোয়ার্টার সার্কেল যদি যোগ করি আর দুইটা ওয়াই যদি যোগ করি, তাহলেই তো আমরা এবিসিডির ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? ছোট্ট একটা টুইস্ট আছে, ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইখানে যে ওভারল্যাপিং অংশটুকু সেটা কিন্তু আমরা দুইবার কাউন্ট করতেছি, তাই না? আমি যখন একটা কোয়ার্টার সার্কেলের মধ্যে হিসেব করতেছি তখনও 2x কাউন্ট করতেছি, আবার আরেকটা কোয়ার্টার সার্কেলের মধ্যে 2x কাউন্ট করতেছি, তার মানে আমি ডাবল কাউন্ট করে ফেলছি। তো একবার সেটা আমার মাইনাস করতে হবে।
সো 2y মাইনাস 2x ইকুয়েশনটা আমাদের হয়ে গেছে। এক্স্যাক্টলি আমাদের প্রবলেমটাও আসলে সলভ হয়ে গেছে। তোমরা জাস্ট খালি এবিসিডি এর ক্ষেত্রফল লিখবা। এবিসিডি এর ক্ষেত্রফল কিন্তু আমরা উপরে লিখে দিয়েছি। এবিসিডি ইকুয়ালস টু এইটা, দুইটা কোয়ার্টার সার্কেল। তোমরা কোয়ার্টার সার্কেলের ফর্মুলা জানো, ঠিক আছে? সার্কেলের ফর্মুলাকে যা হয় পাই আর স্কয়ার, সেটাকে 4 দিয়ে ডিভাইড করলে আমরা কোয়ার্টার সার্কেল পেয়ে যাব। এটাও পেয়ে গেছো। আর এখানে দেখো 2y মাইনাস 2x, সো এই দুইটা থেকে এখানে দুইটা কোয়ার্টার সার্কেল বের করলাম, তারপরে হচ্ছে 2y মাইনাস 2x, এখান থেকে যদি আমি 2 কমন নেই মাইনাস x পাবো, দেখছো? তো এই যে y মাইনাস x, এই যে y মাইনাস x, এই অংশটুকু রেখে বাকি অংশটুকু যদি আমি সাইড চেঞ্জ করে দেই, তাহলে আমরা y মাইনাস x এর একটা ফর্মুলা বা y মাইনাস x এর একটা এক্সপ্রেশন পাবো। সেটাকে যদি আমরা 80 মাইনাস 25 পাই বাই 4 এর সাথে ইকুয়েট করি, সমান দেখাই, সেখান থেকে কিন্তু আমরা a এর ভ্যালুটা পেয়ে যাব। তো প্রসেস ক্লিয়ার আশা করি, একদমই ইজি। তোমরা হচ্ছে যে বাকিটুকু নিজেরা করবা। আর যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো। এই যা যা আমরা আজকে করলাম সেখানে যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। আর পরীক্ষা সবার জন্য ইনস্ট্রাকশন যা যা আছে সেগুলো তো ফলো করবাই, পাশাপাশি হচ্ছে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আর তো মাত্র একদিন 2 দিন আছে, কিন্তু আমি তোমাদের টার্গেটটা সেট করতে বলবো হচ্ছে সবসময় আরো বড় টার্গেট সেট করবা। এর মানেটা হচ্ছে তোমরা আজকে তো তোমাদের হচ্ছে প্রাইমারি আর জুনিয়র ক্যাটাগরির উদ্দেশ্যে আমরা ভিডিওটা করলাম, তো তোমরা কিন্তু এখনো তোমাদের সামনে আরো অনেক সময় আছে, ঠিক আছে? তো তোমরা টার্গেট করবা যে সামনের বছর বা সামনের বছরগুলোতে আরো ভালো করবা এবং আইএমওতে যেতে পারো, যাতে তোমরা সবাই, আমরা সেই প্রত্যাশা করি তোমরা যাতে সেই রকম ক্যালিবারের স্টুডেন্ট হও, তোমরা সেই রকম ভাবে প্রবলেম সলভ করতে পারো, আমরা তোমাদের কাছে সেটাই এক্সপেক্ট করি। এবং সেটা করার জন্য আসলে তোমাকে সারা বছর জুড়েই প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তো সারা বছর জুড়ে প্রিপারেশন না নিয়ে আমরা সবসময় যেটা করি, বছর শেষে যখন অ্যানাউন্সমেন্ট আসে যে এখন সামনে অমুক তারিখে তোমাদের অনলাইন বাছাই হবে, তার কিছুদিন আগ থেকে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। তো সেটা না করে তোমরা পুরো বছর জুড়ে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে 1 থেকে 2 ঘন্টা তোমরা এই প্রবলেম সলভিং এর পেছনে সময় ব্যয় করতে পারো। আমাদের কিন্তু এখন অনেক রিসোর্স আছে, গত 20-25 বছরের কোয়েশ্চেন সব অনলাইনে অ্যাভেলেবল, তোমরা সবগুলো সলভ করতে পারো। তোমার নিজের ক্যাটাগরির প্রবলেম যদি সলভ হয়ে যায়, তাহলে উপরের লেভেলের প্রবলেম সলভ করতে পারো। পাশাপাশি বাইরের দেশের যে ইন্টারন্যাশনাল যে অলিম্পিয়াড গুলো হয়, সেগুলোর প্রবলেম গুলোও তোমরা সলভ করতে পারো, ঠিক আছে? তো আসলে প্রবলেমের কোনো শেষ নাই, অনেক রিসোর্স আছে, পাশাপাশি অনেক বই আছে। তোমরা বাংলা বইগুলো পড়তে পারো, পাশাপাশি ইংলিশের বইগুলো পড়তে পারো, ঠিক আছে? তো আশা করতেছি তোমরা সবাই ভালো করবা এবং লং টাইম প্রিপারেশন নিবা, যাতে করে তোমরা একদিন আইএমওতে যেতে পারো। এবং আইএমওতে না যেতে পারলেও সমস্যা নেই, তুমি যে এই যে প্রবলেম সলভিং স্কিল গুলো শিখতেছো, এটা কিন্তু তোমার রিয়েল লাইফে কাজে লাগবে, তোমার হায়ার স্টাডিজে কাজে লাগবে, ঠিক আছে? আমার পক্ষ থেকেই শেষ, ঠিক আছে? আমি সাদিয়াকে হচ্ছে কথা বলার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ক্লাসটা অনেক সুন্দর হয়েছে এবং সত্যি কথা বলতে আমি নিজেও অনেক কিছু শিখতে পেরেছি। তো অবশ্যই আমি আশা করি যে প্রাইমারি জুনিয়র যারা যারা এতক্ষণ ধরে যুক্ত ছিলে, একটা বেশ লম্বা ক্লাস হলো, তো সবাই অনেক উপকৃত হয়েছো। এবং তোমাদের আর মাত্র 2 দিন বাকি। তো ভাইয়া তো অলরেডি যেটা বললো যে আসলে 2 দিনের প্রস্তুতি তো হয় না, সারা বছরই প্রস্তুতি নিতে হয়। কিন্তু আশা করব এই 2 দিন যাতে তোমাদের এই আজকের ক্লাসটা থেকে একটা গাইডলাইন পাও এবং 2 দিন একটা শেষ মুহূর্তের ভালো প্রস্তুতি নিতে পারো। আর তোমাদের লাইভের সময় আমি একটা জিনিস খেয়াল করলাম যে তোমরা অনেকে ক্যালকুলেটর ইউজ করছিলে, তো ভাই অলরেডি বলেছে এবং তোমরা অবশ্যই জানো যে পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে না। এবং তোমাদের এমন কোনো প্রশ্নই কিন্তু দেওয়া হবে না যেটাতে তোমাদের ক্যালকুলেটর দিয়ে কোনো ক্যালকুলেশন করতে হবে। তো তোমাদের যদি এরকম পাই বা এরকম কিছু থেকে যায়, তোমরা অ্যাজ ইট ইজ রেখে দিবে, ওটাতেই কিন্তু তোমরা ফুল মার্ক পেয়ে যাচ্ছ। আর আঞ্চলিকে যেটা ছিল তোমাদের কিন্তু শুধু অ্যান্সার লিখতে হয়েছে, একটা ভ্যালু। আর এখন কিন্তু তোমাদের পুরো একটা সলিউশন স্ক্রিপ্ট থাকবে, সেখানে তোমরা পুরোটা ম্যাথ কিভাবে করতেছো এটা স্টেপ বাই স্টেপ দেখাবে, ওইভাবে করে ইভ্যালুয়েট করা হবে। তো তোমরা কিন্তু এখানে কোনো ক্যালকুলেটর ইউজ করবা না, তোমাদের সলিউশনের প্রসেসটার উপরে আসলে মার্কিংটা হবে।
আর একটা জিনিস নিয়ে অনেকে প্রশ্ন করেছো, তো ওইটা একটু ক্লিয়ার করতে চাই যে গত সপ্তাহে ফিস অলিম্পিয়াডের ন্যাশনাল ছিল, যার কারণে অনেকে সিলেটের আঞ্চলিকে অংশগ্রহণ করতে পারেনি। তো যারা যারা ফিস অলিম্পিয়াডের ন্যাশনালে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা স্পেশাল পার্টিসিপেন্ট হিসেবে ম্যাথ অলিম্পিয়াডের ন্যাশনালে কিন্তু পার্টিসিপেটের সুযোগ দিচ্ছি। ইতিমধ্যে তোমাদের সবার সাথে আলাদা করে যোগাযোগ করা হয়েছে। তো তোমরা হয়তো তোমাদের অ্যাডমিট কার্ডটা এখনই পাওনি, কিন্তু তোমরা আজকে বা কালকের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। আর অন্যান্য অঞ্চলে যারা আছো তারা অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছো। এটা কিন্তু অবশ্যই তোমাদের ন্যাশনাল দিন নিয়ে আসতে হবে। তো 1 তারিখে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আর আশা করি তোমরা অনেক ভালো করে পরীক্ষা দিবে। তোমরা অবশ্যই মানে তোমরা অলরেডি সবাই বিজয়ী, এটা আলাদা করে তোমাদের কিছু বলার নেই। কিন্তু শেষ 2 দিন আরেকটু প্রস্তুতি নাও। আমরা চাই তোমার সাথে আমাদের বারবার দেখা হোক, প্রতি বছর দেখা হোক। তো অল দ্য বেস্ট, এবং আজকের মতো লাইফটা শেষ করছি। তো সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।